এই খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্রের আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও। আমরা আমাদের আলোচনা শুরু করে দিব। আজকে আমরা এই শীতের মধ্যে রেইনকোটের উষ্ণ রাখতে একটু গা গরম করব, এবং সেই নিয়ে আমাদের আলোচনা তো চলবেই। আচ্ছা, আমি কমেন্টগুলো ওপেন করে নিই একটু, ততক্ষণ পর্যন্ত ওয়েট করো। সবাই ক্লাসে জয়েন করো দ্রুত। সি ইউনিট, বি ইউনিটের কমেন্ট, এরা সবাই ফার্স্ট ক্লাসে জয়েন করো, আমরা শুরু করে দেবো অল্প সময়ের মধ্যে। ছেলেটা ক্লাস দিয়ে চলে গেল কমেন্ট ওপেন না করে দিয়ে। সবাই একটু অপেক্ষা করবে, আমি কমেন্টগুলো ওপেন করি। ঠান্ডা, আসলেই প্রচুর ঠান্ডা পড়ছে। এই ঠান্ডার মধ্যে শীতের সকালে সবাই উঠেছো, এবং আইসি ব্যাচ ওয়ানের বাচ্চাদের সাথে আজ অনেক কথা আছে। সবাই খুব দ্রুত ক্লাসটাতে একটু জয়েন করো ভাইয়ারা, তাহলে আমরা পড়াটা শুরু করে দিতে পারি। হ্যাঁ, জোরে বলতেছি ভাইয়া, একটু অপেক্ষা করো, আমাকে কমেন্টগুলো ওপেন করতে হবে। আচ্ছা, 1 বি ইউনিট, এটাকে ছোট করে ফেলি। আরেকটা, এটাতে ওপেন করতে হবে 12 ইউনিট, লাইভ কমেন্টস। ওকে, হয়ে গেছে। শুভ সকাল, ডান। কি খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্রের আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছো? শীতের একদম কনকনে ঠান্ডায় আজ আমরা রেইনকোটের উষ্ণ রক্ত দিয়ে আমাদের পড়া শুরু করব। একটু গরম ফিল করাবো, টকবকে রক্তের দেশপ্রেমের চেতনায় আমাদের নিজেদেরকে রাঙিয়ে তুলবো। তো সেটা করার জন্য তোমাদেরকে দ্রুত ক্লাসে জয়েন হইতে হবে। সবাই অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল ক্লাসে জয়েন হয়ে যাবে। এবং তার চেয়ে বড় কথা, আমাদের এত দিনের জার্নি
আজকে বাংলা প্রথম পত্রে IC1 ব্যাচের জন্য 2 ব্যাচ তোমাদের আরো একটা বাংলা সপ্তাহ যাবে, তারপরে তোমাদের বাংলা ফার্স্ট পেপারের সিলেবাস শেষ হবে। বাট 1 ব্যাচের কথা বলছি, তাদের সাথে জার্নিটা আজকে এখানেই শেষ হবে। অনেক কথা বলার আছে, ক্লাসের শেষে না হয় বলি। আজকের ক্লাসটা যারা আসছো সবাই শেষ পর্যন্ত করো। বাংলা পড়তে হয় না, বাংলা পড়তে হয় না, এই জায়গার ধারণা থেকে তোমরা অনেকেই এখন বের হয়ে আসছো, জানতে পারছো যে আসলে বাংলা থেকে অ্যান্সার করতে পারলে অ্যাডমিশনে একটা ভালো পজিশন করা কতটা সহজ। তো শেষে সেগুলো নিয়ে কথা হবে। আজকে আগে পড়াটা করে ফেলি, তাই না? হ্যাঁ, আজকে ঠান্ডা লাগছে ভাইয়া, কি বলো, হাঁচি সর্দি দিয়ে অবস্থা খারাপ। ওকে, চলো এখন আমরা প্রথমেই কবি পরিচিতে চলে যাই, আখতারুজ্জামান ইলিয়াসের কাছে। ওকে, সব খচ্চর 1 ব্যাচের সব খচ্চরদের সাথে দেখা হবে আরো অনেক জায়গায়, বাট অফিসিয়ালি ICU এ তোমাদের যে অপারেশন করলাম, কাটাছিড়া করলাম এতদিন ধরে, করাত নিয়ে এসে ব্যবচ্ছেদ করাইলাম, সেই ICU এর অপারেশন থিয়েটার থেকে তোমাদেরকে ছাড়ে দেওয়া হবে। এখন অন্য অপারেশন থিয়েটারে যাইতে হবে, তাই না? ওকে, তো চলো আমরা যেখানে ছিলাম, প্রথমে কি, আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম তারিখ দরকার নাই, আমরা জন্ম তারিখ জন্ম সাল জাস্ট দেখে যাই, এগুলো আমাদেরকে পড়তে হয় না। ওকে, ঠিক আছে। বাট মেইন এখানে কি বলো দেখি, তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন। কোথা থেকে পড়াশোনা করেন? ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন আখতারুজ্জামান ইলিয়াস, এবং পরবর্তীতে কর্মজীবনে তিনি সরকারি কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক ছিলেন। এবং এই যে তিনি অধ্যাপক ছিলেন, তাই জন্যই তিনি অধ্যাপক নিয়ে একটা ক্যারেক্টার লিখেছেন, দ্যাট ইজ নুরুল হুদা। সেটা নিয়েও আমরা আলোচনা করব। ওকে, হ্যাঁ, লিখিত ক্লাসে দেখা হবে, লিখিত রিভিশন ক্লাস হবে, বাট বললাম না, লিখিত তো ICU এর মধ্যে না, যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে তোমাদের সাথে হতো, সেই আলোচনাটা পরে করি। আগে চলো পড়াশোনা করি, 2 এর দিন এখনো বাকি আছে, 2 এদের সাথে খুব দেখা হবে। ওকে, হুম, 18 বছর বয়স পড়া শেষ ভাইয়া তোমাদের। 1 এ, 2 এর কথা বলছি, 2 এর ক্লাসে এখনো 1 উইক হবে, তোমাদের সিলেবাসে অনেক কিছু, প্রবন্ধ বাকি আছে, কবিতা বাকি আছে, 2 এর অনেক পড়া আছে। 2 এর কথা বলিনি, ICU 1 এর B এবং C ইউনিটের আজকে তাদের সাথে আমার এটাই লাস্ট ক্লাস। তো চলো, তার মাত্র 5টি ছোট গল্পের বই ছিল, আর সারা জীবনে লিখছে কত, মাত্র 28টি গল্প। তার উপন্যাসও মাত্র কয়টা, 2টা উপন্যাস। তিনি কখনো লেখার সংখ্যা বৃদ্ধিতে জোর দেননি, ভালো রুচি সম্পন্ন কিছু লেখা আমাদেরকে উপহার দিয়ে যেতে চেয়েছিলেন। তো সেই জায়গা থেকে আমরা চিলেকোঠার সেপাই, যখন উপন্যাসের ক্লাস করছি আমি বারবার বলছি, চিলেকোঠার সেপাই, তালপাতার সেপাই, 23 নম্বর তৈলচিত্র, মুক্তিযুদ্ধ রিলেটেড যে উপন্যাসগুলো আছে সেগুলো মনে রাখতে হবে। হাঙ্গর নদী গ্রেনেড, এই যে নামগুলো আছে, এই নামগুলো আমাদের ভোলা যাবে না। সেম আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই। অপরদিকে তার কি বলো দেখি, তার হচ্ছে বাকি কয়েকটা গল্পের নাম খুবই সহজ সহজ, এই ধরনের নামে আর কেউ গল্প লেখে না। অন্য ঘরে অন্য স্বর, জাল স্বপ্ন স্বপ্নের জাল, খোয়ারি খোয়াবনামা, দুধ ভাতে উৎপাত দোজকের ওম। এইটুকু পড়লে ইটস মোর দ্যান এনাফ। আজকে আমাদের কবির চেয়ে আমাদের যে গল্পটা পড়বো, সেই গল্পটা মাচ মোর ইম্পর্টেন্ট। এবং এইখান থেকে একটা জেনে রাখি, যে চিলেকোঠার সেপাই বলা হয়, আমাদের যে 1969-এর গণ অভ্যুত্থান ছিল, যেটা মুক্তিযুদ্ধকে কি করে বলো দেখি, ত্বরান্বিত করে, সেই সময়ে 69-এর গণ অভ্যুত্থান নিয়ে লেখা এই চিলেকোঠার সেপাই। মাথায় রাখি, চিলেকোঠার সেপাই, যেহেতু সেপাই শব্দ শুনতেছি, 71-এর মুক্তিযুদ্ধ না। 71-এর মুক্তিযুদ্ধের আমাদের পটভূমি হচ্ছে 69-এর গণ অভ্যুত্থানের পর আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, অ্যান্ড দ্যাট লিড আস টু এ কি লিবারেশন ওয়ার। সেই জায়গা থেকেই চিলেকোঠার সেপাই কিসের, 1969-এর গণ অভ্যুত্থানের। ওকে, ঠিক আছে। তাহলে সেই জায়গার আলোচনার পরে আমরা এখন রেইনকোট গল্পকে কাটাছিড়া করি শেষবারের মতন। শেষ ব্যবচ্ছেদ রেইনকোট গল্পের, এটা কি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি ছোট গল্প। রেইনকোট কি আখতারুজ্জামান ইলিয়াসের, অবভিয়াসলি মুক্তিযুদ্ধ ভিত্তিক। এবং জেনে রাখো, এটা মুক্তিযুদ্ধের কোন সময় বলো দেখি, মুক্তিযুদ্ধের শেষ সময়, মুক্তিযুদ্ধ একদম শেষের দিকে এরকম একটা সিচুয়েশনে আমরা ঢাকার, আর এলাকা কোনটা, ঢাকা,
ঢাকা এলাকার চারদিকের কাহিনী আমরা দেখতে পাই। এখানে আমি কালারটা চেঞ্জ করি। ওকে, তাহলে রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াস রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি ছোট গল্প। আবার কি, রেইনকোট গল্পটি হচ্ছে মুক্তিযুদ্ধের কোন সময়ে, মুক্তিযুদ্ধের শেষের দিকে, কোন এলাকার প্রেক্ষাপট, ঢাকা বা রাজধানী ঢাকার প্রেক্ষাপটে রচিত। ওকে, ঠিক আছে। আরে তোমাদের না, টু কয়বার বলতেছি, তোমাদের এখনো দেরি আছে। ওকে, তারপরে তোমাদের একটা বাংলা উইক ঘোষণা করে দিব আগামী সপ্তাহকে, আগামী সপ্তাহে খালি বাংলা ক্লাস হবে তোমাদের। তারপরে চলো, রেইনকোট ছোট গল্পটি প্রমিত গদ্য রীতিতে রচিত, তবে কখনো কখনো কিছু আঞ্চলিক ও উর্দু ভাষার ব্যবহার দেখা যায়। রেইনকোট গল্পটি মুক্তিযুদ্ধকালীন ঢাকার পরিস্থিতি নিয়ে রচিত, জানি। ছোট গল্পটি লেখকের জবানিতে। আমাদের বইয়ে আমরা আরেকবার রিভিশন দিয়ে দিই তো ভাইয়া, গল্প নিয়ে যেহেতু পড়ছি, উত্তম পুরুষের জবানিতে, উত্তম পুরুষের জবানি বা লেখক বা ক্যারেক্টারের জবানিতে রচিত গল্প আছে কয়টা আমাদের বইয়ে? ঝটপট নাম সহ অ্যান্সার করো। এই ছোট্ট একটা প্রশ্ন আর ভুল করা যাবে না। অসংখ্য বার এটা আমি পড়াইছি। আমাদের বইয়ে উত্তম পুরুষের জবানিতে বা ক্যারেক্টারের জবানিতে লেখা গল্প কয়টা আছে? নামগুলো সহ কমেন্ট করো ঝটপট। সবখানে আজকে সেই ঠান্ডা, ইভেন ঢাকায়, ঢাকায়ও আজ সেই ঠান্ডা। ওকে, তিনটা কি কি? ইয়েস, তিনটা নাম সহ বলতে বলছি, একেবারে দ্রুত করবা। অপরিচিতা, বিলাসী, রেইনকোট। অপরিচিতা, অনুপম, বিলাসী, ন্যাড়া, এবং রেইনকোট নুরুল হুদা। এই হলো গিয়ে অ্যান্সার। উত্তম পুরুষের জবানিতে বা লেখকের জবানিতে রচিত হয়, এবং ক্যারেক্টার গুলো কি কি? রেইনকোটে পাবো নুরুল হুদা, বিলাসীতে পাবো ন্যাড়াকে, এবং অনুপমকে পাবো অপরিচিতা গল্পে। দ্যাটস ইট, কাটাছেঁড়া শেষ। আরেকটা প্রশ্ন পড়তে হবে, সেটা হচ্ছে অ্যাডমিশনে আসছিল, রেইনকোট গল্পটি কবে প্রকাশিত হয়? 1995 সালে। কত সাল? 1995 সালে প্রকাশিত হয়। বাকি প্রকাশের তথ্য বইয়ে নাই, পড়ারও দরকার নাই। রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়? 1995 সালে প্রকাশিত হয়। ওকে, তারপরে আমরা এখন গল্পের থিম কি, গল্পের থিম নিয়ে আমরা একটু আলোচনা করার আগে এখানে কিছু শব্দার্থ আছে, সেই শব্দার্থগুলো আমাদেরকে পড়তে হবে। খুবই সহজ আছে। ভেস্তে গেল, এই আমাদের যা প্ল্যান ছিল সব ভেস্তে গেল, এটাও পড়ার দরকার নেই। রোগের প্রাদুর্ভাব দেখা যায়, এটাও নর্মাল শব্দ। বাট তোমাদের যে লেকচার শিটে শব্দার্থ যেগুলো পাবে, সেগুলোকে অবশ্যই তোমাদের রিটেনের জন্য মনে রাখতে হবে। যেমন দেখো, আমরা কি রোগের প্রাদুর্ভাব দেখা গেলে, মানে কি রোগের আগমন ঘটলে, এইভাবে যদি তুমি এখন একটা লেখা লেখো আর তার বদলে যদি তুমি লেখো রোগের আগমন ঘটলে, কোনটা বেটার? অবশ্যই প্রাদুর্ভাব। ঠিক আছে, তাহলে এই ধরনের শব্দগুলো তোমাদের রিটেনের যে লিখিত জায়গাগুলো আছে সেগুলোকে কি করবে বলো দেখি? অনেকটাই ত্বরান্বিত করবে। তাহলে প্রাদুর্ভাব মানে ভীতিকর ভাবে প্রকাশ বা আবির্ভাব। তারপরে আস্তানা, আশ্রম বা আশ্রয় নেওয়ার জায়গা। ক্র্যাকডাউনের রাত, এই জিনিসটা জেনে রাখো, 25শে মার্চের বেশ কয়েকটা নাম আছে জিকেতে, সবগুলো মনে রাখবে। 25শে মার্চের এক নাম হচ্ছে কালো রাত, আরেক নাম হচ্ছে গণহত্যার রাত, তারপরে আরেক নাম হচ্ছে ছাত্র হত্যার রাত, আরেক নাম কি? আরেক নাম হচ্ছে তোমার 25-এর কালো রাত, ওটা তো পড়লেই বুঝতে পারবো, ওটার দরকার নাই। আরেক নাম হচ্ছে ক্র্যাকডাউনের রাত, এন্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে কি? অপারেশন টর্চ লাইট বা সার্চ লাইট। অপশনে মেইন হচ্ছে সার্চ লাইট, বাট এটাকে অনেক বইয়ে কিছুজন আবার টর্চ লাইট নাম দিছে। ঠিক আছে, এটার আসল নাম কিন্তু সার্চ লাইট। অপশনে সার্চ লাইট থাকলে সেটা ছাড়া অ্যান্সার করবা না। অপশনে যদি সার্চ লাইট না দেখো তখন টর্চ লাইট অ্যান্সার করবা। তাহলে 25শে মার্চের কালো রাত
কি বলো দেখি? 25, 2, 6, 4 হয়ে গেছে। লেকচার শিটে ঠিক করে না, ওটা 25শে মার্চ হবে। 264 মার্চ বইয়ে না, লেকচার শিটে। ওই তো বললাম 5 হয়ে যায় 6, 5 8 হয়ে যায় 5, এরকম। ওকে, ঠিক আছে। হ্যাঁ, শিটে ঠিক করে নাও। শিটে বললাম না, ওই যে 5 6 হয়ে যায়, এই ঝামেলাটা, এই পার্টটা ঠিক করে নাও। যারা আগের লেকচার শিট গুলো পেয়েছো তাদের এই প্রবলেমটা। ওটা কি হবে? 1995 সাল। কত সাল? 1995 সালে প্রকাশিত হয়। এবং তার বাইরে কি, তার বাইরে এসে তুমি আমার আমার পড়ানো দেখো এবং ওর সাথে লেকচার শিটে মিলাই ঠিক করে নাও। আমি যখন পড়াবো ভুল পড়াবো না, লেকচার শিটে প্রিন্টিং এ ভুল হতে পারে। তাহলে চলো এখন ক্র্যাকডাউনের রাত 25শে মার্চ। 25শে মার্চের আরো নাম কি? একেবারে মাথায় রাখো: কালো রাত, গণহত্যার রাত, ছাত্র হত্যার রাত, ক্র্যাকডাউনের রাত, অপারেশন সার্চলাইট। অপশনে সার্চলাইট না থাকলে কি হবে সেটা? টর্চ লাইট। ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা সেই জায়গাটা পড়ে ফেললাম। সেই জায়গাটা পড়ে ফেলার পরে আমরা পরবর্তী অংশে চলে যাই। ঘাবড়ে গেল, ভয় পেয়ে গেল, জাদরেল জবরদস্ত প্রভাবশালী। তারপরে কি? জেনারেল স্টেটমেন্ট, সাধারণ বিবৃতি, এবং তোয়াজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলো দেখি? তোয়াজ। তারপরে চাটুকার, এই দুটোই কিন্তু কি সমার্থক শব্দ। চাটুকারিতা এবং তোয়াজ এই দুটোই সমার্থক শব্দ। এখন চাটুকারিতা তোয়াজের আরেকটা সমার্থক শব্দ যে বলতে পারবে, তাহলে লাস্ট ক্লাসের লাস্ট চকলেটটা তার। ঠিক আছে? চাটুকারিতা বা তোয়াজ, ঠিক আছে? এই যে এই শব্দের আরেকটা সমার্থক শব্দ আমাকে বলতে হবে। কে পারবা বলো দেখি? ঝটপট, যে আগে অ্যান্সার করবা। চাটুকারিতা, তোয়াজ, এগুলোর মেইন অর্থই হচ্ছে স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে কাউকে তেল মর্দন করা বা অতিরিক্ত ভাবে তাকে তোষণ করা। ওকে, হ্যাঁ, বেশ কিছু সাহিত্যিকের বইয়ে এটা টর্চ লাইট নাম আসে, বাট এটা আসলে অফিসিয়াল নামও যেটা ছিল তাদের কোড ওয়ার্ডে, সেখানে সার্চলাইট পাওয়া যায়। তারা এখন হয়তো বা ভুল শুনছে, এটা হইতে পারে। চাটুকারিতা, খয়ের খা, তোষামদ। গুড জব। তোষামদ, এই শব্দটাই শুনতে চাচ্ছিলাম। খয়ের খাও হবে অবশ্যই। একজন বাগধারা দিয়ে দিছে বিরোচনে, ওয়েল ডান। এই যে তোমাদের সবাই তো অ্যান্সার করে ফেলতে পারছো, তাহলে চকলেট সবার জন্য। কল্পনায় কল্পনায় খায় নাও হট চকলেট। ঠিক আছে? এখন আর ঠান্ডার মধ্যে আর এমনি চকলেট খাওয়াবো না, গরম গরম কফিতে তোমাদের জন্য হট কাপে হট চকলেট চলে গেছে, সেটা খেয়ে ফেল। ওকে, তারপর এখানে ভেবা চেকা এগুলো কিচ্ছুর দরকার নাই। খালি একটা দরকার আছে, মিসক্রিয়েন্ট শব্দটা। মিসক্রিয়েন্ট শব্দের যদি বলে সাধারণ অর্থ কি? আবারও বলছি, এই জায়গায় অবশ্যই বাংলা খুবই সহজ ভাইয়া, কিন্তু উপন্যাসের ক্লাসে তোমরা এত ভুল করছো কেন? কারণ প্রশ্ন পড়নি। যদি বলে মিসক্রিয়েন্ট শব্দের অর্থ কি, আবারও বলছি, রেইনকোট গল্প বলেনি, জাস্ট বলছে মিসক্রিয়েন্ট শব্দের অর্থ কি। অপশনে যদি মুক্তি বাহিনী থাকে, নো নেভার দাগাইতে যাবা না। মিসক্রিয়েন্ট অ্যাজ এ ওয়ার্ড, সেই শব্দের অর্থ হচ্ছে দুষ্কৃতকারী। যদি বলা হয় যে মিসক্রিয়েন্ট কাদেরকে বলা হতো, দেন দে উইল বি কি? মুক্তি বাহিনী। ঠিক আছে? এই যে হচ্ছে একটা ছোট্ট বিষয়। কি বলো দেখি? তাহলে তোমাদের জায়গাটা এখানেই। প্রশ্ন পড়ে আবেগে কি হওয়া যাবে না, আবেগে উৎফুল্ল হওয়া যাবে না, ভালো করে পড়ে অ্যান্সার করতে হবে। যদি বলে মিসক্রিয়েন্ট শব্দের অর্থ কি, একদম ডিরেক্ট শাব্দিক অর্থ হচ্ছে দুষ্কৃতকারী। যদি বলে রেইনকোট গল্পে মিসক্রিয়েন্ট কাদের বলা হয়, বা রেইনকোট গল্পে মিসক্রিয়েন্ট শব্দের অর্থ কি, বা মুক্তিযুদ্ধের সময় মিসক্রিয়েন্ট শব্দের অর্থ কি, দেন তুমি উত্তর করতে পারবা কি বলো দেখি? যে মুক্তিবাহিনী। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ঠিক আছে। তারপরে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই, সাবসার্ভিস একাডেমি। কি বলো দেখি? সাবভার্সিভ একাডেমি অ্যাক্টিভিটিস। কি বলো দেখি? সাবভার্সিভ অ্যাক্টিভিটিস, এটা মানে হচ্ছে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। সাবভার্সিভ অ্যাক্টিভিটিস শব্দের অর্থ কি? রাষ্ট্রবিরোধী। সাবভার্সিভ অর্থাৎ রাষ্ট্রের বিরোধী কোনো কর্মকাণ্ড করলে সেটাকে কি বলা হয়? সাবভার্সিভ অ্যাক্টিভিটিস। ওকে, ঠিক আছে। তারপরে আমরা আরো কিছু পাবো, সেটা হচ্ছে স্টেইন গান।
স্টেন গান এটা মেশিন গানের মতনই আর একটা ছোট হালকা গান, ঠিক আছে। মেশিন গানের মতনই কি ছোট মেশিন গান আর কি, এই যা ক্লিয়ার, বস্তি, হরদম এগুলো পারবো। আর আমাদের পপুলার ছোটবেলা থেকে পড়ে আসছি বলা যায়, এইচএসসি শুরু থেকে। রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের আছে জেনারেল মনসুন। এখন তো দেখতেছি বাংলাদেশের যদি ভালো মতো ঠান্ডা পড়ে তাহলে আমাদেরও কি জেনারেল উইন্টার আমরা পাবো, কিন্তু এখন অত বেশি ঠান্ডা রাশিয়ার মতো পড়ার সম্ভাবনা নাই বাংলাদেশে। তাহলে রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের ছিল কি জেনারেল মনসুন। অর্থাৎ এই জায়গায় বলাই হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন রাশিয়াকে আক্রমণ করতে যায় হিটলার বাহিনী, তখন সেখানে সাইবেরিয়ার তীব্র শীতে তাদের প্রচুর ঝামেলা পোহাতে হয়। সেম কাহিনী কোথায় হয়, বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধের শেষ সময়ে পাকিস্তানিরা আক্রমণ করছিল, তখন কি তখন বর্ষাকাল, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এবং সেই বর্ষাকালের কারণে তারা গুলি ফায়ার করতে পারছিল না। অবভিয়াসলি বারুদ যদি নিভে যায় গুলির তো কাজ নাই, তাই না? আর তখন তো অত অ্যাডভান্স ওয়েপনও যে খুব বেশি পাকিস্তানের কাছে ছিল এমন না, ফায়ার আর্মস কাজ করা বন্ধ করে দেয়। অর্থাৎ সে কারণে তাদের মুক্তিযুদ্ধের অনেকটাই কি পেয়ে যায় বলো দেখি, যুদ্ধের তারা অনেকটাই বাধা পেয়ে যায়। প্রবল বর্ষায় সে কারণে বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে গিয়েছিল পাকিস্তানি বাহিনী। এই জন্যই বলা হয় রাশিয়ার জেনারেল উইন্টার, আর আমাদের কি, আমাদের হচ্ছে ওকে। তারপরে চলো এইবারে হচ্ছে আমরা রেইনকোট গল্পের একদম বেসিক আলোচনা শুরু করব। ফর দ্য লাস্ট টাইম আজকে একদম নিজের বুকে হাত রাখে ওয়ানের বাচ্চারা, আজকে কেউ দেখবা না, সবার চোখ বন্ধ, আমরা বেশ কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। দেখো ভাইয়া, রেইনকোট গল্পে কি বলো দেখি থিওরিটিক্যাল শব্দ বা সাহিত্য বুঝে ব্যাখ্যা করার মতন সাহিত্যিক গুণ নাই। রেইনকোট গল্প ভালো কেন? কারণ হচ্ছে রেইনকোট গল্পে একটা সাধারণ গল্পকে অসাধারণ উপায়ে একজন মানুষের ভিতর থেকে কি করতে হবে সেটা ছোট বাচ্চার মতন বুঝাই দিছে, যেন যে কোনো বয়সের যে কেউ পড়লে তার মধ্যে একটু মুক্তিযুদ্ধের চেতনা জেগে উঠবে। এখানে কোনো মেটাফোরের আশ্রয় নেওয়া হয়নি বা কোনো রূপক বাক্য নাই। ওই যে শুধু জেনারেল উইন্টার এই একটা লাইন পাবো এবং কিছু আলোচনা পাবো, এটুকুই, তাছাড়া আর কিছু নেই। সে কারণে এই জিনিসটা মাথায় রাখো, রেইনকোট গল্পকে একটা জ্ঞানমূলকের মতন লাইন টু লাইন পড়তে হবে, কিছু এমসিকিউ দাগিয়ে পড়তে হবে, রেইনকোট গল্প খতম। সেটাই আমরা করব। রেইনকোট গল্পের থিমটা বলে দেই, একজন মানুষ আছে, নাম কি নুরুল হুদা, মানুষের নাম কি নুরুল হুদা। সেই নুরুল হুদা তার কি বলো দেখি, তার যে শালা আছে সেই শালাকে নিয়ে কাহিনী, এবং সে কারণে তাকে ধরে নিয়ে যাবে, এটা নিয়ে আমাদের আলোচনা আজকে পুরোটা হবে। আমরা চলো পড়তে পড়তে বাকি এমসিকিউ সলভ করব। ওকে, ঠিক আছে। ওকে, চোখ বন্ধ, রেডি, 1 2 3, সব কয়টা চোখ বন্ধ করো, সব খচ্চর, আর যারা আগে বন্ধ করছো চোখ বন্ধ করে করে ভাইয়ার সাথে ঢাবির স্বপ্ন দেখো, ঠিক আছে? এমন ঢাবির স্বপ্ন দেখবা, দোয়া করবা যেন তোমরা আস্তে আস্তে ঢাবি থেকে মানুষ পালায় যায়, মানে বহিরাগত পালায় যায়, না হলে এই ঢাবিতে আসে লাভ নাই ভাইয়া, জীবনটা কয়লা হয়ে যাবে। ঢাবিতে আসে কি জীবনটা কয়লা হয়ে যাবে। ওকে, ওকে, চলো। দরজায় কড়া নাড়া শুনে নুরুল হুদা কি ভাবে, চোখ খোলো, চোখ খোলো সবাই, সবার খোলো খোলো চোখ, রাখিও না আর। নুরুল হুদা বেহুদা। আচ্ছা, ঠিক আছে, চলো এখন আমরা শুরু করি, সবাই চোখ খোলো। দরজায় কড়া নাড়া দেখে নুরুল হুদা কি ভাবে, যে তার হুট করে দরজায় একটা নক আসে, দেন সে মনে করে কে এসেছে, কাকে এক্সপেক্ট করছিল নুরুল হুদা, উত্তর করো দেখি। ইয়েস, মিলিটারি আসে একদম শুরুতেই, দরজার কড়া নাড়া ভাবে, নুরুল হুদা ভাবে কি যে মিলিটারি বাবাজিরা চলে এসেছে, বাট মিলিটারি আসে না, কে আসে সেটাও আমরা খুব ভালোভাবে পড়ে ফেলবো, শীট দেখতে হবে না। তারপরে রেইনকোট গল্পের আলোচনা শুরু হয় কোন সময়, এটা একটা কনফিউজিং কোশ্চেন। যেহেতু রেইনকোট গল্পের যে আলোচনাটা শুরু হয়, সে আলোচনাটা শুরু হয় কোন সময়ে,
আমার ভুল জলে মাপ কলে কে, এটা কি লিখছে? আমি চকপ বন্ধ করে ক্লাস কমেনি করলাম। আচ্ছা, ভালো জিনিস। ওকে, তারপরে কি, রেইনকোট গল্পে আলোচনা শুরু হয় কোন সময়ে? ভোরবেলা থেকে আলোচনা শুরু, ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিটাকে নিয়ে আলোচনা। রেইনকোট গল্পে ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মেয়াদ ছিল কতদিন? 3 দিন। কেন? কারণ বৃষ্টি সম্পর্কে একটা ছন্দ ছিল, এটা আমরা বলি তোমাদেরকে। এই যে দেখো, আমরা এখান থেকে আরো একটা জানতে পারি, সেটা কি বলো দেখি? সেটা হচ্ছে মঙ্গলবার ছিল। রেইনকোট গল্পের শুরুর কাহিনীটা কোন বারের ছিল? মঙ্গলবারের কাহিনী ছিল। এটা মেইনলি পুরো কাহিনীটাই মঙ্গলবার, একদিনের কাহিনী। সে সকালবেলা উঠে তাকে ধরে নিয়ে যায়, সেখানেই খতম। অর্থাৎ এই পুরো আলোচনাটা কবেকার? মঙ্গলবারের কাহিনী। মঙ্গলবার ভোর থেকে হইল শুরু, 3 দিন মেঘের গুরু গুরু, বুধের সকালে নামলো জল, বিকালে মেঘ কয় এবার চল। এবং আমরা জানি এই যে ভোর রাত থেকে, অর্থাৎ কবে থেকে? মঙ্গলবার। কোন দিনের ঘটনা? ভোরবেলার তো শুরু হলো এবং দিনটা কোথায়? মঙ্গলবার। একটা মাত্র দিনের ঘটনাকে সে অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করছে। এবং তারপরে একটা বলা হয় বৃষ্টি সম্পর্কে জেনারেল স্টেটমেন্ট কি? বৃষ্টি সম্পর্কে জেনারেল স্টেটমেন্ট কি বলো দেখি? বৃষ্টি সম্পর্কে জেনারেল স্টেটমেন্ট হচ্ছে শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন। অর্থাৎ শনিবারে যদি বৃষ্টি শুরু হয়, কি হবে বলো দেখি? এটা খুবই গুরুত্বপূর্ণ রিটেনের জন্য। রেইনকোট এবার একদম ভিন্ন ধারার একটা গল্প, এখানে আবার প্রবাদ প্রবচন আছে, অবশ্যই ব্যাখ্যা করে দিতে পারে। আর যেখানে স্বর্ণ ভাইয়া আছে, প্রবাদ প্রবচন কবিতার লাইন নিয়ে চিন্তা করতে হবে হবে না। তো শনিতে 7, 3 দিন, খুবই সহজ ব্যাখ্যা। এটা কার কথা বলা হচ্ছে বলো দেখি? খনার কথা বলা হচ্ছে। খনা কিন্তু একজন নারী ছিল, বাট সে প্রচুর মেধাবী এবং সে কৃষি জমিতে চাষ করতে করতে কৃষি জমির প্রতিটা জিনিস সম্পর্কে এত আয়ত্ত করে নিয়েছিল যে সে কৃষি জমি সম্পর্কে যে কথাগুলো বলতো সেগুলো একদম খনার বচন হয়ে টিকে আছে এবং অনেক সময় চলেছে। তো খনার পর্যবেক্ষণে দেখা যায় শনিতে 7 মানে কি? শনিবারে যদি বৃষ্টি শুরু হয় তাহলে 7 দিন চলবে। মঙ্গলবারে যদি বৃষ্টি শুরু হয় 3 দিন চলবে। শনি আর মঙ্গল বাদে রবি সোম বুধ বৃহস্পতি শুক্র যদি শুরু হয়, তবে সেই দিন বৃষ্টি শুরু হয়ে পরের দিন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। মানে সে নেচারকে পর্যবেক্ষণ করে করে এই জিনিসটা দেয় এবং এটা এখনো অনেক সময় চলে। আমি লাস্ট এই খনার বচনের সাথে মিলায় দেখছিলাম, শীত শুরু হওয়ার একটু আগে আগে টানা 1 সপ্তাহ বৃষ্টি হইল না? ওই বৃষ্টিটা কিন্তু শুরু হয়েছিল ঠিক শনিবারে। আমি একদম হাতে নাতে প্রমাণ বের করছি। এটা অনেক ছোটবেলাতেই বের করছিলাম, যখন বিতর্ক করার জন্য এটা পড়ছিলাম তখন। ওকে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের খনার আলোচনা, জেনে রাখো ভাইয়া, এটা হচ্ছে বচন, ইটস নট এ প্রবাদ। ঢাবিতে এই প্রশ্নটা আসছিল। বলো দেখি এটা কি? এটা হচ্ছে খনার বচন, এটা কোনো প্রবাদ নয়। ওকে, ঠিক আছে, জেনে রাখো খনার এরকম বেশ কয়েকটা কি আছে এবং তোমাদের বইয়ে যেহেতু আছে সেই জন্য সবাই নোট করে ফেলো। শনিতে 7 আর কি বলো দেখি? মঙ্গলে 3, শনিতে 7 মঙ্গলে 3 আর সব 3 দিন। ওকে, তার নাম কি? খনা। তার এই বচনকে বলা হয় কি? খনার বচন। যারা জানতে না, জেনে রাখো, নোট করে রাখো, অর্থ জেনে রাখো। ওকে, ঠিক আছে। তারপরে চলো, অন্তত এই ক্যামেরা মনে হয় অক্কা পাইলো। ক্যামেরা কি অক্কা পাইলো? ঠুস করে একটু আওয়াজ করলো, ইয়েস, আমি রোবট হয়ে গেছি। নাকি হই নাই? চলতেছে? আটকে গেছি, ঠিক আছে। কংগ্রাচুলেশনস, আমরা সাকসেসফুলি আটকে গেছি। আচ্ছা, এখন আবার ওই আগের প্রবলেমটা ফিরে আসছে। এখন এখন হচ্ছে তোমার 7 নম্বরে শনিবার, 3 নম্বরে মঙ্গলবার,
খনাকে তার শ্বশুর, ইয়েস, শ্বশুর আর স্বামী মিলে হত্যা করে। কারণ ওই তো ছেলেদের মেল ইগো। হুম। এ বাবা, ফুটে যাইস না রে ভাই। রোবট হয়ে গেছেন, দেখি রোবট থেকে মানুষ হইতে পারলাম কিনা। স্বর্ণ ভাই, আচ্ছা চলে আসছে স্বর্ণ ভাইয়ের বচন খচ্চর, হ্যাঁ। ওকে, তাহলে চলো অন্তত 3 দিন ফুটফাট বন্ধ। আজকের ক্লাসে একটু রিটেনেরও স্বাদ পাবা, কারণ বলছি এখানে সাধারণ কিছু আলোচনা, তার মাঝে আবার কিছু অসাধারণ বিষয় ফুটে আসবে। এবং এবার রিটেনের জন্য যদি গদ্য থেকে নিতে চাও, তবে দ্য মোস্ট কি হাইপড গল্প হচ্ছে রিটেনের জন্য কি রেইনকোট। বলা যায় না কি, छोटे छोटे शहरों में नजरी ने की, এটা জানি কি লাইন ছিল, বড়ে বড়ে শহরোं में छोटी छोटी बात होते रहते हैं, তাই না? সেই জায়গা থেকে এরকম ভাবে এবার তোমাদের কমন চলে আসতে পারে সেই গদ্য থেকে তোমাদের রেইনকোট খুবই গুরুত্বপূর্ণ রিটেনের জন্য। লাইনগুলো কি, লাইনগুলো প্র্যাকটিস করবা। ওকে, ঠিক আছে। তাহলে সেই জায়গা থেকে অন্তত 3 দিন ফুটফাট বন্ধ কি, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? অর্থাৎ ফুটফাট মানে হচ্ছে গুলি। কি বলো দেখি, এই যে বললাম গান ফায়ারিং বন্ধ হয়ে যাবে, প্রচন্ড পরিমাণে মুষলধারে বৃষ্টি, যেখানে পাকিস্তানিরা কি ওপেনে মানুষকে হত্যা করা বা যুদ্ধ কিছুদিন থেমে থাকবে, সেটা নিয়েই বলা হয়েছে। ঠিক আছে, ওকে। তো সেই জায়গা থেকে অন্তত 3 দিন ফুটফাট বন্ধ, অর্থাৎ প্রবল বৃষ্টির কারণে, প্রবল বৃষ্টির কারণে যুদ্ধ বিরতি কিংবা পাকিস্তানি সেনাবাহিনীর অবিচারে মানুষ হত্যা একটু থেমে যাবে, সেই বিষয়টি তুলে ধরার জন্যই বলা হয়েছে। ঠিক আছে, ওকে। আমি মিমিক্রি করতাম একটা টাইম, বাট এখন আর প্র্যাকটিস করা হয় না, একদম ছোটবেলার টাইম। মানুষ যত ম্যাচিউর হয়। ওকে, ঠিক আছে, ওকে। তারপরে চলো, আমরা ছিলাম হচ্ছে বৃষ্টি শুরু হওয়ার আগে। আবার চোখ বন্ধ করার টাইম চলে এসেছে, কারণ আমরা আমাদের গল্পের এবার মিন্টুর কাহিনীতে চলে যাব। কার কাহিনীতে? মিন্টুর কাহিনীতে চলে যাব। ওকে, ঠিক আছে। তারপরে চলো এখন সবাই চোখ বন্ধ, 1 2 3, চোখ বন্ধ। যে বৃষ্টিটা শুরু হয়েছিল, বৃষ্টিটার মেয়াদ কয়দিন ছিল ভাইয়া? 3 দিন ছিল। কেন? মঙ্গলবারে। পুরো গল্পের ঘটনা কিবার? মঙ্গলবারের ঘটনা, এটা মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, চলো। বৃষ্টি শুরু হওয়ার আগে গুলির আওয়াজ আসছিল কোথা থেকে? বৃষ্টি শুরু হওয়ার আগে গুলির আওয়াজ আসছিল কোথা থেকে? চোখ খোলো, এই সবাই, সব খচ্চর গুলো চোখ খোলো ঝটপট আর অ্যান্সার করো। বৃষ্টি শুরু হওয়ার আগে, গল্প এভাবেই পড়বো, পড়বো লাইন একটু বুঝবো কি, আচ্ছা এটা এখানে তাহলে বৃষ্টি শুরু হওয়ার কথা বলছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বৃষ্টি শুরু হওয়ার আগে গুলি হওয়ার আওয়াজ আসছিল, সেটা কি বলো দেখি? সেগুলি, হ্যাঁ, তোমাদের কমেন্টের রিপ্লাই অপশন বন্ধ করে দেওয়া। তোমরা কমেন্টের মধ্যে যে দুনিয়ার গল্প শুরু করো, সেই গল্প থেকে বাঁচানোর জন্য কমেন্টের রিপ্লাই অপশন বন্ধ করে দাও। ওকে, এখন চুপচাপ করে ক্লাস করো। তাহলে কোথা থেকে আওয়াজ আসছিল? মিরপুর ব্রিজের দিক থেকে। কে বলে? আসমা বলে। আমরা এখানে একটা ক্যারেক্টার পেয়ে গেলাম, আসমা। আসমাটাকে, আসমা হচ্ছে আমাদের নুরুল হুদার স্ত্রী। আমাদেরকে নুরুল হুদার স্ত্রী হচ্ছে আসমা। তাহলে আমাদের গল্পের প্রথম দিকে সে বৃষ্টির কথা বললো, বৃষ্টির আলোচনার পরে তার বউ আবার বলতেছে কি, তার বউ বলতেছে যে ওই যে মিরপুর ব্রিজ থেকে গুলির আওয়াজ আসছিল, অর্থাৎ নুরুল হুদা এখন বের হবে। কারণ, কারণ হচ্ছে তার বাড়িতে পিয়ন ইসহাক আসছিল, এসে তাকে বলেছে যে কি, কার কাছে জানা হোগা, প্রিন্সিপালকে কাজ জানা হোগা আপকো। ঠিক আছে, অর্থাৎ সে আর উর্দু কথা বলেই না, তার ব্যাপারে আমরা একটু পরে পড়বো। এখন সেই জায়গা থেকে এখন বউ এসব বাজে কথা বলে কেন, এই কথা নুরুল হুদা বলে কেন? কারণ তার বউ তাকে বলছে যে এই যে গোলাগুলির আওয়াজ, মিরপুর ব্রিজ থেকে গোলাগুলির আওয়াজ
এগুলো নিয়ে নুরুল হুদা বলে যে বউ এসব বাজে কথা বলতেছে কেন, এখন তো কি রেডিও টেলিভিশনে তো পাকিস্তান প্রচার করতেছে সিচুয়েশন নরমাল, দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে কি বলো দেখি, বদ্ধপরিকর প্রেসিডেন্ট কে বা রাষ্ট্রপতি, তার বাইরে এখানে আমেরিকান একজনের কথা বলা আছে, সেটা কে বলো দেখি, কে বাইরে প্রচার করছে যে দেশের সিচুয়েশন নরমাল, সেই মানুষটার নাম কি, কে বলতে পারবা? এখানে একজন ইংরেজি রাষ্ট্রদূতের কথা বলা আছে, আমেরিকান রাষ্ট্রদূত, যা আমেরিকান রাষ্ট্রদূতটা কে ছিল বলো দেখি, কেউ পারবা? আমরা যে শয়তান, ইয়েস, অতিষ্ঠ হয়ে এই কাজটা করেই সবচেয়ে ভালো হয়েছে। ওকে, ঠিক আছে, একজন রাষ্ট্রদূতের কথা বলা হয়েছে। হু ইজ হি অর শি? বলো নাম কি? লোকটার নাম জিজ্ঞেস করছি, কোথায়? কিসিঞ্জার সাহেব, ইয়েস। কে সেটা? সেটা হচ্ছে কিসিঞ্জার সাহেব। কে সে? সে হচ্ছে কিসিঞ্জার সাহেব, সর্বদা খবর প্রচার করে বেড়াচ্ছে যে বাংলাদেশে কি, বাংলাদেশে সিচুয়েশন নরমাল। তাহলে এখানে কিসিঞ্জারটাকে, কিসিঞ্জার ছিলেন রাষ্ট্রদূত। কে ছিলেন? রাষ্ট্রদূত। তার পুরো নাম হেনরি কিসিঞ্জার। তিনি নভেম্বরের 29 তারিখে মারা গেছে, জেনে রাখো। তিনি কি ছিলেন? আমেরিকান রাষ্ট্রদূত ছিলেন। গত বছরের অর্থাৎ 2023 সালের 29 নভেম্বর, এই কয়দিন আগে তার মৃত্যুবার্ষিকী চলে গেল, তিনি মারা গিয়েছিলেন। তাহলে হেনরি কিসিঞ্জারকে আমরা চিনে রাখলাম। তারপরে আমরা এখন বেসিক কিছু পড়ে ফেলি যে তার এই সব কথা বলে। ওকে, তাহলে নাম কি? হেনরি কিসিঞ্জার। এটা স্টার ডাউন করো। খুবই কি, প্রেসিডেন্ট তো দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বদ্ধপরিকর, আর অপরদিকে বাইরে বাংলাদেশের সিচুয়েশন নরমাল বলে, বা কি বলো দেখি, মুক্তি বাহিনীদেরকে টিটকারি করে খবর প্রচার করছিল কে? সেটা হচ্ছে হেনরি কিসিঞ্জার। আমরা জানি আমাদের মুক্তিযুদ্ধের সময় আমেরিকা সর্বোপরি পাকিস্তানের পক্ষ ছিল, এবং এবং আমাদের তখন কিন্তু নিরাপত্তা পরিষদের সদস্য ভারত ছিল না, নিরাপত্তা পরিষদের সদস্য ছিল সোভিয়েত ইউনিয়ন। তারা ভেটো দিছিল, না দিলে আমরা হয়তোবা স্বাধীন হতে পারতাম না, যুদ্ধবিরতি দিয়ে আমাদের আত্মত্যাগগুলো থেমে যেত। তারপরে কিছুদিন পর পর প্রেসিডেন্ট ভাষণ দেয়। এইবারে আমাদের চলে আসছি আসল ক্যারেক্টার, মিন্টু, দা মিন্টু মিয়া। মিন্টুর নিয়ে কাহিনী। মিন্টুকে, মিন্টু হচ্ছে নুরুল হুদার শ্যালক, অর্থাৎ আমাদের আসমার ভাই। নুরুল হুদাকে কি বলো দেখি, নুরুল হুদাকে সবসময় এক্সট্রা তটস্থ থাকতে হয় কার জন্য? নুরুল হুদাকে সবসময় এক্সট্রা তটস্থ থাকতে হয় কার জন্য বলো দেখি? মিন্টুর জন্য। নুরুল হুদাকে সবসময় এক্সট্রা তটস্থ থাকতে হয় তার শ্যালক মিন্টুর জন্য। কেন? কারণ এই মিন্টুর কারণে বাসা বদল আসছে, এবং এই বাসা বদল থেকেই অ্যাডমিশনে 3টা কোশ্চেন আসছে, কারণ এখানে প্রচুর তারিখের আলোচনা আছে। সে সবগুলো খচ্চর চোখ বন্ধ, আমরা তারিখের আলোচনায় কোনো কি গ্যাপ দেওয়া যাবে না, সবগুলো ভালো মতো পড়তে হবে, ভোলা যাবে না। চোখগুলো বন্ধ করো, আমরা তারিখের আলোচনাটা শেষ করি। ঠিক আছে, ওকে, শুরু করো। মিন্টু মগবাজারের বাসা ছেড়েছে, তার আগে প্রশ্ন করা দরকার যে নুরুল হুদারা এ পর্যন্ত মিন্টুর কারণে কয়বার বাসা পরিবর্তন করেছে? আমাদের নুরুল হুদা, জানি মিন্টু কি মুক্তিবাহিনীদের সাথে আছে, এবং এই মিন্টুর জন্য নুরুল হুদাকে অসংখ্যবার বাসা পরিবর্তন করে হয়েছে। সেই অসংখ্যবারটা কয়বার সেটা বলা আছে। তাহলে বলো দেখি, মিন্টুর জন্য নুরুল হুদাকে কয়বার বাসা পরিবর্তন করতে হয়েছে?
সবাই আমার আব্বুর নাম ধরে ডাকে। আচ্ছা, নাম মিন্টু। আঙ্কেল, আঙ্কেলের নাম ধরে আমরা ডাকছি না, আমরা আরেক মিন্টুকে ধরে ডাকছি, ঠিক আছে? ওকে, কয়বার? চারবার। কয়বার? চারবার। মিন্টুর জন্য বর্তমানে তারা আছে কোথায়? মিরপুরে। রিসেন্টলি তারা আছে কোথায়? মিরপুর। এর আগে ছিল কোথায়? মগবাজার। এর আগে ছিল কোথায়? মগবাজার। সিরিয়াসলি আমি যখন এই রেইনকোট গল্পটা পড়ি, ঢাকা শহরে বলেছি তোমাদেরকে পড়ানোর বাইরে একটা টাইমে অফলাইনে পড়াইতাম, তারও বাইরে গিয়ে আমি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় তোমার কি কন্টেন্ট রাইটিং এর কাজের জন্য এই শহরের রাস্তাগুলো খুব চেনা, আর আমি সবসময় সাইকেলে রাইড করি। সেই জায়গা থেকে এই যে গল্পের যে কাহিনীগুলো আছে, মিরপুরের যে রাস্তাগুলোর কথা বলা, আবার ক্যাম্পাস যাওয়ার সময় যে ঢাকা কলেজে যে যাওয়ার রাস্তা, সেটা একদম চোখের মধ্যে ভাসে। এই তোমরা যদি কেউ, আমি যেহেতু ধানমন্ডিতে থাকি, সেখান থেকে ঢাবি যাইতে উনি যেই রুটটা ফলো করে আসে ঢাকার দিকে, ওই যে বাসের ঘটনা, একদম সেম টু সেম চোখে ভাসে এরকম। ইভেন আমি যখন ফার্স্ট ঢাকায় যখন ঢাবিতে ভর্তি হইতে আসি, সেই দিনটার ঘটনা কি জানো? সেই দিনও বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টির মধ্যে রেইনকোট করা একটা মানুষ আমার পিছনে বসছিল, পিছনের সিটে। একদম পুরো সদ্য কি করে আসছি, রেইনকোট গল্প অ্যাডমিশনের জন্য পড়ে আসছি, সেটার ভিজুয়ালাইজেশন সামনে দেখতে পাচ্ছিলাম। তো এরকমই একটা ঘটনা হচ্ছে। এইভাবেই গল্পগুলোকে নিজের জীবনের মধ্যে আয়ত্ত করবা, তাহলে এগুলোকে আর প্যারা মনে হবে না, তাই না? হ্যাঁ, তাহলে কি বলো দেখি, নুরুল হুদা এক ছিল কোথায়? মিরপুরে। এখন বর্তমানে কোথায় আছে? মিরপুর মানে হচ্ছে গল্পের বর্তমান সময়ে। তার আগে কোথায় ছিল? মগবাজার। মগবাজারের বাসাটা ছেড়েছে কবে? এখন চলো আমরা মেইন গল্পে চলে আসি। মিন্টু মগবাজারের বাসা ছেড়েছে কবে? সে মগবাজারের বাসা ছাড়ে জুন মাসের 23 তারিখ। কয় তারিখ? জুন মাসের 23 তারিখে মগবাজারের বাসা ছেড়ে যায়। নুরুল হুদা ছেড়ে যায় না। নুরুল হুদার মগবাজারের বাসায় রুম ছিল কয়েকটা? দুইটা। ওকে, তাহলে মিন্টু মগবাজারের বাসা ছেড়েছে জুন মাসের 23 তারিখ, এবং নুরুল হুদার মগবাজারের বাসায় কামরা ছিল কয়বার? কামরা ছিল হচ্ছে দুইটা, রুম ছিল। এই দুইটা রুমের কাহিনী এখানে না, কারণ হচ্ছে তখন রাজাকারে চারিদিক ছেয়েছিল। মিন্টু যখন হুট করে বাসা থেকে বের হয়ে যায়, কত তারিখ? জুন মাসের 23 তারিখ। তখন পাশের কামরার একটা মোটাসোটা মহিলা, হয়তোবা রাজাকারের বউ, মিন্টুর খবর জানতে চায়। কত তারিখে জানতে চায়? মিন্টুর খবর জানতে চায় হচ্ছে তোমার মিন্টু চলে যাওয়ার 3 দিন পর, অর্থাৎ 26 তারিখ। জুন মাসের 23 তারিখে মিন্টু বাড়ি ছাড়ে। 3 দিন পর 26 তারিখে কি হয়? তার ব্যাপারে একটা বাসের বাড়ির মোটা গোলগাল মহিলা জানতে চায়, এবং সেটাতে ভয় পেয়ে নুরুল হুদা কত তারিখে বাসা ছাড়ে বলো দেখি? নুরুল হুদা জুলাই মাসের, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখে মগবাজারের বাসা ছেড়ে দেয়। কয় তারিখ? জুলাইয়ের 1 তারিখে মগবাজারের বাসা ছেড়ে সে চলে আসে মিরপুর, এবং এখন ঘটনা তার মিরপুরের বাসা থেকেই কন্ডাক্ট হচ্ছে, ঠিক আছে? ওকে, তারপরে এই হচ্ছে তোমাদের নুরুল হুদার বাসা বদলের যত কাহিনী। খুব একটা কঠিন না ভাইয়া, একদম সিম্পল। শুরু থেকে বলি, নুরুল হুদা এ পর্যন্ত বাসা পাল্টিয়েছে 4 বার, তার মধ্যে 2 বার বাসা পাল্টানোর ঘটনা, মানে একবার বাসা পাল্টানোর ঘটনাটা বলা আছে। এখন আছে মিরপুরে, আগে ছিল মগবাজারে। আমাদের ওই যে মিন্টুকে কি মুক্তিবাহিনীর জন্য মগবাজারের বাসাটা ছাড়তে হয় জুন মাসের 23 তারিখ। তার 3 দিন পর পাশের বাসার রাজাকারের বউ বলতে পারো, সে আসে। কি করেন? আমাদের মিন্টুর খবর নেয় যে তাকে কেন দেখা যাচ্ছে না, সেটাতে ভয় পেয়ে কয় তারিখে নেয়? 26 তারিখ। সেটাতে ভয় পেয়ে জুলাই মাসের 1 তারিখে মগবাজারের বাসে ছেড়ে দিয়ে মিরপুরে চলে আসে কে? মিরপুরে চলে আসে আমাদের নুরুল হুদার ফ্যামিলি। শেষ। বাসা বদলের কাহিনী। এবার তারা যে নতুন বাসায় এসেছে, সেই বাসার কাহিনী। সেই বাসায় মূলত মেইনলি কি, মেইনলি হচ্ছে তোমার আলোচনা আছে, এবং সেই বাড়ির নিচে আবার একটা রাজাকারের ফ্যামিলিও আছে। কোথায় সেটা? সে বাড়ির নিচের ফ্ল্যাটে। বাট এটা নিয়ে একটা কোশ্চেন ছিল তোমাদের একটা বইয়ে, যেখানে উত্তরটা ভুল দেওয়া, এটা আমি ক্লিয়ার করে দেই। দেখো, নুরুল হুদা যে বাড়িতে থাকে, সে বাড়ির নিচে থাকে কে? ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, এবং সেই ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তাকে রাজাকার বলা হয়নি। তাহলে কে রাজাকার? তুমি কে, আমি কে রাজাকার? না,
একদম রিয়াল যেই রাজাকারের কথা বলা হচ্ছে সেই রাজাকারটা ছিল হচ্ছে সর্দার গোছের রাজাকার ছিল তার শ্বশুর নট দ্যাট ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক। তাহলে যদি বলে নুরুল হুদার নিচের ফ্ল্যাটে রাজাকার কে ছিলেন, তিনি ছিলেন হচ্ছে সর্দার গোছের বা কি আমাদের কার বলো দেখি, ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর যিনি, তার ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুরই ছিল রাজাকার, বাট তিনি রাজাকার এটা বলা হয়নি। কেন? কারণ হচ্ছে প্রতিনিয়ত মেয়েকে ফ্রিজ টিভি এই ধরনের নতুন নতুন জিনিস অন্যের বাড়ি থেকে তুলে আনে তার মেয়েকে দিয়ে যেত। ক্লিয়ার? তাহলে কে? তাহলে হচ্ছে শ্বশুর। এবং তুমি কে আমি কে আই এডুকেশন ভিডিওগুলো দেখে বুকের মধ্যে কাঁপাকাঁপি করে না রে? হ্যাঁ, এটা ভাইয়ার সাথে আমরা প্রত্যেকটা প্রোগ্রামে এই স্লোগানটা আমাদের এখন চলবে। তুমি কে আমি কে, ঢাবিয়ান ঢাবিয়ান, তুমি কে আমি কে, আই এডুকেশন। এই জিনিসটা আমরা মাথায় রাখবো এবং সেই মাথায় রাখার জন্য হলেও একটু মনোযোগ দিতে হবে। লাস্ট টাইমে ভাইয়া রিভিশন ক্লাসগুলো বেশ ভালো মতো করবা, ওকে? ঠিক আছে। তারপরে মিন্টু কোথায় গেছে তা জানে কারা? বলো দেখি। নুরুল হুদা এবং তার বউ আসমা। এবং এই জায়গায় আমাদের খুব একটা দরকার নেই। ছোকরার দলরা আসে কিসে করে? নৌকা করে। এবং নুরুল হুদার বাড়ি থেকে পিছনে একটা বিল দেখা যেত, সেখানে দেখতো যে নৌকায় করে তারা আসছে। এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার। এই কথাটা কার? কিসিঞ্জার সাহেবের। এই যে অ্যানাদার কোশ্চেন। কি বলো দেখি? এই যে হচ্ছে অ্যাডমিশনের জন্য কোশ্চেন। একে তো তিনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেন, প্লাস কিসিঞ্জার সাহেবের একটা লাইন আছে, এগুলো কি? পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কিসিঞ্জার সাহেবের। যেহেতু রাজাকার শব্দ আসছে, রাজাকার শব্দের আসল অর্থ বলো। রাজাকার শব্দের শাব্দিক অর্থ কি? রাজাকার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দীপমণি। রাজাকার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জান্নাতমণি। রাজাকার শব্দের অর্থ হচ্ছে সৌম্য রয়। রাজাকার শব্দের অর্থ হচ্ছে তাহমিদ, তাই না সবাই? রাইট? তাহলে এই জায়গায় আমরা যারা যারা আছি সবাই হচ্ছে রাজাকার, বাট রাজাকার শব্দের অর্থ কি সেটা বলো এখন। কে পারবা? ইউনিট রাজাকার শব্দের অর্থ পাইনি এখনো। ইন্টারনাল অ্যাফেয়ার মানে তো জানি আমরা অভ্যন্তরীণ বিষয়। পাকিস্তানের অভ্যন্তরীণ স্বেচ্ছাসেবকের চেয়ে সবচেয়ে বেসিক অর্থ হচ্ছে সাহায্যকারী। কি বলো দেখি? রাজাকার শব্দের একদম শাব্দিক অর্থ হচ্ছে সাহায্যকারী। ওকে, জেনে রাখো। দেশদ্রোহী না ভাইয়া, রাজাকার এমনি শব্দটা শাব্দিক অর্থ সাহায্যকারী। তারা পাকিস্তানের সাহায্যকারী মানে কি? আমাদের দেশের বিরুদ্ধে সাহায্যকারী, তাই তারা হচ্ছে দেশদ্রোহী। ওকে, জেনে রাখো। ঠিক আছে, তারপরে চলো আমরা কি আসমা নুরুল হুদার উচ্চতার তুলনা করে মিন্টুর সাথে? কেন? কারণ কি? কারণ হচ্ছে মিন্টু বেশ লম্বা ছিল, এটাও জেনে রাখো। এখন আমরা আমাদের রেইনকোট গল্পের আসল রেইনকোটের কাহিনীতে চলে আসবো। দেখো, রেইনকোটের যে কাহিনীটা আছে সেটা কি? রেইনকোট যেটা পরবে, ওকে, যে রেইনকোটটা পরবে সেই রেইনকোটটা কার ছিল? মিন্টুর ছিল। এখন এই রেইনকোটটা যখন আমাদের নুরুল হুদা পরে, যেটা মিন্টুর হাঁটু পর্যন্ত হইতো সেটা নুরুল হুদার একদম পায়ের গোড়ালি পর্যন্ত চলে যাচ্ছে। অর্থাৎ নুরুল হুদা মিন্টুর চেয়ে যে কত খাটো সেটা কি বলো দেখি, সেটাই তুলনা করে আমাদের আসমা। অর্থাৎ একটু লজ্জা পেয়ে গেছে যে শ্যালক, এটা থাকেই জামাই আর কি বলো দেখি, জামাই আর শালার মাঝে বা দুলাভাই আর শালার মাঝে এই একটা মিষ্টি বন্ধন থাকে, সেই জায়গাটা এখানে তুলনা করা হয়। এবার কি আসমা ওকে নিয়ে বড্ড বাড়াবাড়ি করছে। কাকে নিয়ে? মিন্টুকে নিয়ে। ওই যে মিন্টুর উচ্চতার কথা বলছে, তাহলে মিন্টুর হাঁটু পর্যন্ত হওয়া রেইনকোট নুরুল হুদার হয়ে যায় পায়ের গোড়ালি পর্যন্ত। এইবারে একটা খুবই কনফিউজিং কোশ্চেন আছে, চোখ বন্ধ করবা, আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিব নুরুল হুদার বাচ্চাকে নিয়ে। ওকে, এটা ক্লিয়ার করে দিতে হবে। তোমরা ঝটপট চোখটা বন্ধ করে নাও। আমরা এই পার্টটা এবার নিজেরা নিজেরা প্র্যাকটিস করব, যারা ভুল করবে আমি বুঝাই দিব।
ওকে, চলো। নুরুল হুদা ও মিন্টু আমার শ্যালক। আচ্ছা, সৌম্য রায়ের শ্যালক ভালো, তোমার শ্যালকের নাম মিন্টু, ভালোই। ওকে, তো যেখানে ছিলাম, নুরুল হুদা ও আসমার বাচ্চা কয়টা? নুরুল হুদা ও আসমার সন্তান কয়টি? অ্যান্সার করো দেখি। বাচ্চা দুইটা। ইয়েস, নুরুল হুদা আসমার বাচ্চা কয়টা? দুইটা। একটা হচ্ছে 5 বছরের ছেলে ও 2.5 বছরের মেয়ে। খুবই সহজ। 5 ভাগ 2 ইকুয়ালস টু 2.5। ছেলেকে 2 দিয়ে ভাগ করলে মেয়ের বয়স, অর্থাৎ দুইটা বাচ্চা, একটা 5 একটা 2.5, হাফ হাফ বয়স। ঠিক আছে, তাহলে নুরুল হুদা আসমার সন্তান দুইটা, একটা হচ্ছে 5 বছরের ছেলে আর একটা হচ্ছে 2.5 বছরের মেয়ে। ছেলেটা বড়, মেয়েটা ছোট। 5 ভাগ 2 এর অঙ্ক মনে রাখবা, হয়ে যাবে। বাচ্চা কয়টা? দুইটা। 5 বছরের একটা, 5 ভাগ 2, 2.5 বছরের আরেকটা। এই ছোট্ট একটা 5/2। নুরুল হুদার বাচ্চা কয়টা? 5/2 সূত্র দিয়ে মনে রাখবা। 5/2 মানে দুইটা বাচ্চা, 5 বছরের একটা ইকুয়ালস টু 2.5 বছরের একটা। ক্লিয়ার? ওকে, ছেলেটা 5 বছরের, মেয়েটা 2.5 বছরের। এইবারে কথা হচ্ছে, দেখো এখানে আসলে বয়স অনুযায়ী বাচ্চাদের কত আর কত চেঞ্জ হয় সেটাই আমরা দেখব। দেখো, আব্বু ছোট মামা হয়েছে আর আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। বয়স 2.5 বছরের একটা বাচ্চা যে কথাই বলতে পারে এটারই সিওরিটি নাই, আর এই জায়গায় বানাই দিছে আব্বু ছোট মামা হয়েছে। উক্তিটি কার? এটা আমার আনরিয়ালিস্টিক লাগছে। অ্যাটলিস্ট 3-4 বছর হইলে তারপরে এই কথাটা বলতে পারতো। ঠিক আছে, 5 বছর হবে ভাইয়া। 5 5, শীটটা ঠিক করে ফেলো। বলছি শীটে 6 হয়ে গেছে, সব 5 আমি লিখে দিছি। টাইপ করার সময় আমার পাশে হয়তো বা বুঝতে পারিনি, 5কে বানাই দিছে 6। ওকে, ঠিক আছে। তাহলে এখানে দেই যে আব্বু ছোট মামা হয়েছে, এতটুকু কথা কে বলবে? জানাই কথা, এটা তার মা বলছে। কি বলো দেখি? মেয়ে বলছে। আর আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, একটু বয়স্ক, একটু ম্যাচিউর কথা, এটা কে বলছে? এটা তার ছেলে বলছে। এটা নিয়ে কনফিউজ হয়েও না। ওকে, প্লাস এই যে আরো একটা লাইন বলছে, আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? নুরুল হুদাকে মুক্তিবাহিনী বলে কে? তার ছোট ছেলে। তার ছেলেটা 5 বছরেই হয়ে গেছে একদম পাকা। ওকে, তাহলে মেয়ে বলে আব্বু ছোট মামা হয়েছে। আর কি, আমাদের যখন আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, এটা কে বলবে? এটা বলবে হচ্ছে তার ছেলে। তো এই ছোট্ট একটা জায়গা আছে, সেই জায়গাটাতেই হয়ে গেল। তাহলে আব্বু ছোট মামা হয়েছে উক্তিটি কার? আব্বু ছোট মামা হয়েছে উক্তিটা তার ছোট মেয়ের। আর আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, আব্বু কি তাহলে মুক্তিবাহিনী, অর্থাৎ নুরুল হুদাকে মুক্তিবাহিনী বলে কে? নুরুল হুদাকে মুক্তিবাহিনী বলে তার ছেলে। পাকিস্তানিরাও তাকে ডিরেক্টলি মুক্তিবাহিনী বলেনি, তাকে বলছে যে মুক্তিবাহিনীর সাথে তার সংযোগ আছে হয়তোবা, সেই জন্য। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে ক্লিয়ার। তারপরে চলো, দেশের ভিতরে দমাদম মিলিটারি মারে কে? মিন্টু। এবং তারপরে আমরা ওই যে কলেজে হাজিরা দিতে হয়, সেই হাজিরা দেওয়ার কাহিনী। ওকে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে দেশের ভিতরে দমাদম মিলিটারি মারে কে? মিন্টু। কলেজে হাজিরা দিতে হয় এবং সেই জায়গায় আমরা পেয়ে যাব প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদকে, এবং সেই জায়গা থেকে আমরা পুরোটাই পড়বো। ওকে, রেইনকোট গল্পে, যেহেতু আমরা এখন কলেজের অংশে চলে আসছি, সবগুলো ক্লিয়ার করে দেব। রেইনকোট গল্পে জেনে রাখো যে এই কলেজের কথা বলা হয়েছে নুরুল হুদা যেখানকার, কি বলো দেখি, যেখানকার অংশ, সেই কলেজের নাম কি? সেই কলেজের নাম হচ্ছে, বলো দেখি, ঢাকা কলেজ। ইয়েস, আমাদের এখানে ঢাকা কলেজের কেউ আছো গর্বিত, তাদেরকে কি বলবো, ডিসিয়ান। হ্যাঁ, ঢাকা কলেজের কেউ আছো? তাহলে এখানে ছেলেরাই বেশি হবে, আর এখানে ছেলেদের সংখ্যা কম, তাই না? তাহলে দেখো, ঢাকা কলেজ, ঢাকা কলেজের ঘটনা এটা। এবং এই ঢাকা কলেজে এক একজন এক একটা ছিল, সেটা আমরা জেনে রাখবো। কলেজের প্রিন্সিপাল ছিল ডক্টর আফাজ আহমেদ। ডক্টর মানেই বুঝতে হবে পিএইচডি করে তিনি অবশ্যই অধ্যাপক হবেন। কি হবেন? অধ্যাপক। ঠিক আছে, এবং এখান থেকে তোমাদেরকে কলেজের হচ্ছে একটা ভার্সিটির যেটা র্যাঙ্ক আছে, সেই র্যাঙ্কটা ক্লিয়ার করে দেয়। ঠিক আছে,
অধ্যাপক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, তার নিচে হচ্ছে লেকচারার। লেকচারার একদম শুরুতে যখন ঢুকবা তখন, তারপরে হবা সহযোগী অধ্যাপক, তারপরে হবা সহকারী অধ্যাপক, তারপরে হবা কি বলো দেখি, তারপরে হয়ে যাবা অধ্যাপক, অর্থাৎ লেকচারার, অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এন্ড দেন ইউ উইল বিকাম প্রফেসর। ওকে, ঠিক আছে। ঢাকা কলেজের কাহিনী এই যে ডক্টর আফাজ আহমেদ এই আলোচনায় বলা আছে। ওকে, তারপর কি, সে কলেজের পিয়ন কে ছিল? ইসহাক মিয়া। বাট এই পিয়ন কি নিজেকে কি পর্যায়ের মনে করত বলো দেখি? সে নিজেকে ব্রিগেডিয়ার জেনারেল পর্যায়ের মনে করত। এই অবস্থায় ছিল যে সে উর্দু শিখে, অর্থাৎ পাকিস্তান হওয়ার পর থেকে উর্দু ভাষায় কথা বলে কে? অফিসের পিয়ন আমাদের কে? ইসহাক মিয়া। কলেজের যে পিয়ন ছিল সে কি করে? নিজেকে উর্দু ভাষায় কথা বলে এবং নিজেকে ব্রিগেডিয়ার জেনারেল ভাবা শুরু করে। তারপর কি, জাদরেল গোছের মিলিটারি পান্ডা, জাদরেল গোছের মিলিটারি পান্ডাটা যখন চলে আসে তখন তার র্যাঙ্কটা একটু নিচু হয়, তখন বলে যে সে হয়তোবা এখন কর্নেলের পদে আছে, যেহেতু একজন জেনারেল চলে আসছে। ঠিক আছে, তাহলে কি বলো দেখি, আমাদের কলেজের যে পিয়ন আছে ইসহাক মিয়া, সে নিজেকে কি ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে ভাবা শুরু করছে। ওকে, ঠিক আছে। তারপরে সেখানে উর্দুর প্রফেসর আকবর সাজিদ, মানে কি, যিনি উর্দুর প্রফেসর, উর্দু ভাষা জানবে, তার কি আলাদা, তার ভাবসাবি আলাদা, সেই জন্য এখন থেকে উর্দুর প্রফেসর আকবর সাজিদ। উর্দুর প্রফেসর কে ছিল? আকবর সাজিদ ছিল, এবং আকবর সাজিদকে তোয়াজ করত কে? ইভেন প্রিন্সিপাল পর্যন্ত আকবর সাজিদকে তেল মালিশ করত, কারণ সে উর্দুর প্রফেসর, পাকিস্তানিদের সাথে তার সম্পর্ক সেই রকম। ঠিক আছে, এবং আমাদের কলেজের পিয়ন যে ইসহাক মিয়া আছে তার ব্যাপারে আরো একটা তথ্য জেনে রাখো, একদম সে এপ্রিল মাস থেকে উর্দু বলা শুরু করে। কোন মাস? এপ্রিল মাস থেকে উর্দু বলা শুরু করে, এবং সে আর উর্দু বলা ছাড়ে নাই। ওকে, ঠিক আছে। তারপরে জিওগ্রাফির প্রফেসর ছিল আব্দুস সাত্তার মৃধা, এবং নুরুল হুদা ছিল লেকচারার ইন কেমিস্ট্রি। সবাই কি হচ্ছে? সিনিয়র, নুরুল হুদা হচ্ছে জুনিয়র, সে লেকচারার, অপরদিকে বাকিরা হচ্ছে প্রফেসর। এবং কি জিওগ্রাফির প্রফেসর আব্দুস সাত্তার মৃধার সাথে নুরুল হুদা দুজনকে একসাথে নিয়ে যাওয়া হয়। কি বলো দেখি? দুজনকে একসাথে নিয়ে যাওয়া হয়। জায়গাটা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আরেকবার রিভিশন দিয়ে দেই, কলেজের কাহিনী কি। কলেজে সব শিক্ষককে কি হাজিরা দিতে হতো, এবং জানা হতো শিক্ষকদের মধ্যে কেউ আবার কি কিছু করছে কিনা বা মুক্তিবাহিনীকে হেল্প করছে কিনা। তো তাদের মধ্যে প্রিন্সিপাল ছিল, কি বলো দেখি, প্রিন্সিপালের নাম হচ্ছে আহমদ। আহমদ, মাথায় রাখবা, আহমেদ লিখবে না, ডক্টর আফাজ আহমদ। সে তোয়াজ করতো, অর্থাৎ তেল মালিশ করতো উর্দুর প্রফেসর, উর্দু জানে যেহেতু আকবর সাজিদ। অপরদিকে কলেজের একটা পিয়ন ছিল, সে এপ্রিল মাস থেকে উর্দু বলা শুরু করছে, আর বাংলা বলে না, সে নিজেকে ব্রিগেডিয়ার জেনারেল পর্যায়ের ভাবা শুরু করে। বাট যখন একজন রিয়াল জেনারেল চলে আসছে অলরেডি অফিসে, নুরুল হুদাকে এবং আব্দুস সাত্তার মৃধাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার জন্য, তখন নুরুল হুদা বলে সে হয়তো কর্নেল পর্যায়ে তার ডাউনগ্রেড হয়েছে। তারপরে কি, তারপরে হচ্ছে জিওগ্রাফির প্রফেসর কে ছিল? জিওগ্রাফির প্রফেসর ছিল আব্দুস সাত্তার মৃধা। মৃধা এবং নুরুল হুদা ছিল লেকচারার ইন কেমিস্ট্রি, অর্থাৎ কোন বিষয়ের শিক্ষক? কেমিস্ট্রির শিক্ষক। ওকে, তো এই জায়গায় আর আশা করি কোনো কনফিউশন নাই। আমরা এখন আবার গল্পে ব্যাক করব। ওকে, ঠিক আছে। তো আমরা গল্পে যেখানে ছিলাম, কি গল্পে যেই জায়গায় ছিলাম সেই জায়গা হচ্ছে নুরুল হুদা এখন কি বাসে উঠবে। নুরুল হুদা কি হবে বলো দেখি? সে বাসে উঠবে, এবং সেই জায়গা নিয়ে আমরা আলোচনা করব। প্রিন্সিপালের কথায় আমরা পরে যাব। পাঠ, শীত শীত ভাব আসে হেমন্তের বৃষ্টিতে। আমরা জানছি এটা কোন সময়ে গল্পটা শুরু হয়? ভোরবেলা। ডে কোনটা? মঙ্গলবার। এবারে আমরা জানবো যে কোন কালে বা কোন সময়, সেটা হচ্ছে হেমন্তকালে এই ঘটনাটা প্রতিষ্ঠিত। কোন সময়? হেমন্তকাল। কেন? বলেই দিয়েছে শেষ হেমন্তের বৃষ্টি, অর্থাৎ আমাদের
কি বলো দেখি? হেমন্তকালই হচ্ছে আমাদের রেইনকোটের কিসের? রেইনকোট গল্পের সময়কাল। ওকে, ঠিক আছে। তারপর রেইনকোট গল্পে এখন নুরুল হুদা বাসে উঠবে, বাসে কিছু কাহিনী আছে। নুরুল হুদা যেহেতু রেইনকোট পরে আছে, তাকে কি দেখতে হয়? তাকে হচ্ছে নুরুল হুদাকে দেখতে মিলিটারিদের মতন লাগে। এবং নুরুল হুদা কি বলো দেখি, নুরুল হুদার সাথে একটা বাচাল টাইপের ছেলের কথা হয়। সেই জায়গা থেকে আমরা একটা আলোচনা পাবো, রংপুরের আলোচনা পাবো, এটা পড়বো। ওকে, ক্যামেরা বন্ধ হয়ে গেছে, ঠিক করতেছি। হাতি আড়াল হলে চামচিকেও লাথি মারে। ওকে, তারপরে কি? এই যে নৌকা বোঝাই মুক্তিযোদ্ধারা খতম করে 5 জন খান সেনাকে, কি বলো দেখি? এই জায়গাটা হচ্ছে করা, অর্থাৎ নৌকা বোঝাই করে আসা মুক্তিবাহিনীরা কতজন খান সেনাকে খতম করে? 5 জন। তারা কতজন এসেছিল? 2 নৌকা বোঝাই মুক্তিবাহিনী এসে খান সেনা হত্যা করে কয়জন? 5 জনকে। এখানেই শেষ নয়, আরো একটা কথা। রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন। এই রংপুর দিনাজপুর বাড়ি, আর বাকিটা না বলি, ঠিক আছে? যাই হোক, এখন চলো, হিন্ট দিলাম। চলো, এখন যেখানে ছিলাম, রংপুর দিনাজপুর হাফের বেশি জায়গা স্বাধীন, এই খবর দিয়েছে কি? বিবিসি। বিবিসির মতে তাহলে এটাও আসার কথা, রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন। এই কথাগুলো কে বলতেছে? চা বিক্রি করা একটা বাচাল টাইপের ছেলে আসে, সে বলতেছে। নুরুল হুদা লাল রঙের স্টেট বাসে উঠে, বাসের সিট খালি ছিল অর্ধেকের বেশি জায়গা। এবারে খুবই একটা সহজ, নুরুল হুদাকে দেখতে মিলিটারির মতন লাগতেছিল। এই পার্টটা কি বলো দেখি? কি বলছি? 5, এই যে 5 আর 6 শীটে তোমাদের হয়ে যাবে 8, এই জন্য ক্লাসে যা বলবো শীটের সাথে মিলাই ঠিক করে ফেলবা। শীটে কত হবে? 5 হবে ভাইয়া, 5 জনকে, মানে 8 জন না। 5 হয় 8 হয়ে গেছে। আমার হাতের লেখা কি এতই খারাপ? আমি 5 লিখলে কি এটাকে 8 দেখায় বলো দেখি? যে টাইপ করছে আল্লাহ জানে। ওকে, যাই হোক, চলো সেটা ঠিক করে নাও। 5 জন, 2 নৌকায় 5 জন খান সেনা। 2 নৌকায় কয়জন খান সেনা? 5 জন খান সেনা। ওকে, ঠিক আছে। তারপরে নুরুল হুদা ওঠে কোথায়? লাল রঙের স্টেট বাসে উঠে। তাকে দেখতে যেহেতু মিলিটারির মতন লাগছে, এই জায়গাটা একবার পড়ে যাব, খুব একটা গুরুত্বপূর্ণ না, বাট যদি প্রশ্ন দিয়ে দেয় অনেক কনফিউজিং। ওকে, ঠিক আছে। তাহলে চলো, সিটে বসার পর ফস করে আওয়াজ হয়, অর্থাৎ নুরুল হুদাকে দেখার সাথে সাথেই বাস থেকে নেমে যায় 2 জন যাত্রী। তারা 2 জন কি ছিল? চোর বা পকেটমার। তাহলে গল্পটা আমরা একটু সহজ করে পড়বো। নুরুল হুদা রেইনকোট পরে বাসে উঠছে। কোন বাস? লাল রঙের স্টেট বাস। সে যাবে কোথায়? ঢাকা কলেজে। ওকে, সেখান থেকে কি হয়? সেখান থেকে নুরুল হুদাকে দেখার সাথে সাথে নেমে যায় কয়জন? 2 জন। কয়জন? 2 জন। এই 2 জন ছিল চোর বা পকেটমার। আসাদ গেট থেকে তারপর কি? তারপর তার সিটে বসার পর ফস করে আওয়াজ হয়, তাকে দেখে সামনে 3 জন যাত্রী, পিছনে দেখে, এবং সাথে সাথে পরের স্টপেজে সেই 3 জন যাত্রীও নেমে যায়, অর্থাৎ ভয়ে। নুরুল হুদা যখন সিটে বসে আওয়াজ হয়, সামনে 3 জন যাত্রী নুরুল হুদাকে দেখে, ওই 3 জনও নেমে যায়। তাহলে কয়জন নামলো? 5 জন। নুরুল হুদাকে দেখার সাথে সাথে, বাসে উঠাতে দেখার সাথে সাথে নেমে যায় 2 জন, তারা ছিল চোর বা পকেটমার। তারপর সে যখন বসে, পরের স্টপেজে নেমে যায় কয়জন? আরো 3 জন। আসাদ গেট থেকে কি বলো দেখি? আসাদ গেট থেকে বাসে উঠতে ধরে কয়জন? 9 জন। আসাদ গেট থেকে বাসে উঠতে ধরে 9 জন। তার মধ্যে কি? নুরুল হুদাকে দেখার সাথে সাথে 9 জনের মধ্যে 4 জনই নেমে যায়। 3 জন বলে আরে রাখো রাখো, একজন বলে রোখো রোখো, বলে সে বাস থেকে নামে। অর্থাৎ সে হিন্দি বা উর্দু ভাষায় বলার চেষ্টা করে। তাকে মিলিটারির ভয় দেখছিল কিরকম? একটা বাসে উঠছে, উঠে সেই জায়গার আলোচনায় এত ভেজালের মধ্যে পড়ে গেছে মানুষজন ভয়ে। তাহলে কি ছিল? খুবই সহজ কথা, নুরুল হুদা লাল রঙের স্টেট বাসে উঠলো, উঠার সাথে সাথে নামে গেছে 2টা পকেটমার। পকেটমার নামে যাওয়ার পর সে বসলো। বসার পরে কি হলো? বসার সাথে সাথে সামনে 3 জন পিছনে তাকায় দেখে ভয়ে বুকের কলিজে শুকায় গেছে, তারা এই 3 জন সামনের স্টপেজে নামে যায়।
তারপরে আসাদ গেটে উঠে কয়জন? 9 জন। 9 জন উঠতে যায়, তার মধ্যে 4 জনই ভয়ে আবার তাকে দেখে নেমে যায়। কেন? তার মধ্যে হচ্ছে 3 জন কি, তার মধ্যে 3 জন বলে রাখো রাখো বলে নেমে যায়, আর কি বলো দেখি, রোখো রোখো বলে নেমে যায় একজন। এই যে যে রোখো রোখো বলছিল, তার মধ্যে ভেজাল আছে কি? তার মধ্যে প্রথম 3 জন ছিল রাজাকার, আর যে রোখো রোখো বলছে সে কি বলো দেখি, সে হচ্ছে বাঙালি। কারণ রাজাকাররা কি বলো দেখি, মিলিটারিকে তেমন একটা ভয় পায় না, বাট রোখো রোখো বলে হবু বাঙালিরাই কি পাকিস্তানিদের সামনে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে। তাহলে 4 জনের মধ্যে যে প্রথম 3 জন নেমে পড়ে, তার মধ্যে 3 জন অর্থাৎ যারা রাখো রাখো বলছে তারাই রাজাকার। কারণ রাজাকারদেরকে কি তারা সম্মান দেখায় নামছে, আর একজন যে রোখো রোখো বলে নামছে সে ভয়ে নামছে। ওকে, ঠিক আছে। ওকে, চলো এবার হচ্ছে আমরা, সে যে রাস্তায় যাচ্ছিল, সে যে আগে বাড়িতে থাকতো, সেই বাড়ির কথা বলা হচ্ছে মসজিদের উল্টো দিকের বাড়িতে, অর্থাৎ তারও আগের, তার মগবাজারের বাড়ির আগের বাড়ির কথা বলা হচ্ছে। সেই মসজিদের উল্টো দিকের বাড়িতে এক সময় সপরিবারে নুরুল হুদা থাকতো 3 তলায়। সেই বাড়ির ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব, অর্থাৎ 25শে মার্চের রাতে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিতে উঠে, আজান দেওয়ার সময় গুলি করে মারে। তাহলে একজন মুসলিম, সে যদি আসলেই মুসলিম হয়, একজন মুয়াজ্জিন আল্লাহর ডাক দিবে, সেই সময় তাকে গুলি করবে, সে আসলে মুসলিম না। এবং মুসলিম চেতনায় কখনোই বাংলাদেশ এবং পাকিস্তান এক হয়ে ভালো কিছু করতে পারতো না। রিলিজিয়াস ভিউ থেকে পাকিস্তান খালি আলহামদুলিল্লাহ বলে তারপরে খারাপ কাজ চুরি বিদ্যা করে কখনো মুসলিম হওয়া যায় না, তাই না? এটাই হচ্ছে বিষয়। এবং পাকিস্তানিদের যে কট্টরপন্থী ইসলামপন্থী চিন্তাধারা ছিল, সেই জায়গায় একদম প্র্যাকটিসিং ইসলাম খুবই কম ছিল। ইভেন পাকিস্তানের নেতাদের মাঝেও তারা খালি দাড়ি টুপিতে মুসলিম। এই ধরনের চেয়ে আমাদের না হয় ভালো। না হলে এরকম ঘটনা দেখছো, জাস্ট একজন আজান দিবে সেই সময় তাকে গুলি করে হত্যা করা হবে, তাই না? ওকে, তাহলে চলো, যাদের পছন্দ করে, এবং মুয়াজ্জিনের কথা শেষ, বাসের ভিতরে কোনো আওয়াজ নেই, যখন খুব লম্বা ও ফর্সা একটা মিলিটারিও তাদের বাসে এসে বসে, তারপরে এগুলোর দরকার নেই। ওকে, নুরুল হুদা বাস থেকে নেমে যায় নিউ মার্কেটের সামনে। কেন নিউ মার্কেটের সামনে নামবে আমরা জানি, নিউ মার্কেটের সাথে লাগানোই হচ্ছে ঢাকা কলেজ। কি কলেজ? ঢাকা কলেজ। ওকে, তারপরে এইবারে আমরা পেয়ে গিয়েছি প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদকে নিয়ে বেশ কয়েকটা কথা। প্রথম কথাটাই বলো, কার মত? আচ্ছা, পাকিস্তানের শরীরের কাঁটা কি বলো দেখি। পাকিস্তানের শরীরের কাঁটা বলে কোনটিকে মনে করে? এবার আফাজ আহমেদকে নিয়ে বেশ কয়েকটা কথা হবে, ঠিক আছে? আফাজ আহমদকে নিয়ে বেশ কয়েকটা কথা হবে। প্রথমেই বলো, পাকিস্তানের শরীরের কাঁটা কি? পাকিস্তানের শরীরের কাঁটা কি? উত্তর করো। ক্লিয়ার? ওকে, তাহলে চলো, পাকিস্তানের শরীরের কাঁটা কি? এটা শুধু নৃশংসতা। একজন মুসলিম যদি যুদ্ধ হবে, আমাদের দেশে ধর্ষিতার সংখ্যা যদি দেখো, বুক কেঁপে উঠবে। তাহলে তারা কি মুসলিম ছিল? ছিল না। তাহলে জাস্ট নামে মুসলিম, মাথায় টুপি, আলহামদুলিল্লাহ, ভাষায় আরবির সাথে মিল থেকে কখন মুসলিম হওয়া যায় না। সৌদি আরবে এখন দেখো, এগুলো জাস্ট একটা মেটাফোর। যদি হয় তাহলে বুঝতেই পারছো। পাকিস্তানের শরীরের কাঁটা শহীদ মিনার, বাট এটা কার মতে? এটা অন্য কেউ বলেনি, এটা বলার কথা কার? এটা হচ্ছে আমাদের আফাজ আহমদ। কার কথা? আমাদের হচ্ছে আফাজ আহমদের কথা। ওকে, ঠিক আছে। তারপরে দেখো, আরো একটা আলোচনা আছে। এতক্ষণ যে বেগুন দেখাচ্ছিলা, তার জন্য একটা কোশ্চেন আছে। আমি কমেন্ট বক্সে কে জানি খালি বেগুন বেগুন দিচ্ছিল, তার কথাটায় আমরা আসবো। ওকে, ঠিক আছে। তাহলে আজকাল এই যে ডক্টর আফাজ আহমেদ কি বলে, কার মতে? আফাজ আহমেদের মতে পাকিস্তানের শরীরের কাঁটা হচ্ছে শহীদ মিনার। এখানেই শেষ নয়, আফাজ আহমেদ উর্দুর প্রফেসর আকবর সাজিদকে কি তোয়াজ করে। এবং আজকাল যেহেতু সবাইকে কি দিতে হয়, হাজিরা দিতে হয়,
প্রিন্সিপালের রুমে যখন করে নুরুল হুদা যায়, তখন আফাজ আহমেদ সবসময় নুরুল হুদাকে কি বলে? নিশ্চিত ভবিষ্যৎবাণী বলে, হিন্দুস্তান ও মিসক্রিয়ান্টদের পতন সম্পর্কে জানাইতে থাকে। অর্থাৎ আমাদের নুরুল হুদা যখনই আফাজ আহমেদের কেবিনে যায়, আফাজ আহমেদ তার সাথে গল্প জুড়ে বলে যে কিসের পতন ঘটবে। আফাজ আহমেদ কি সম্পর্কে ভবিষ্যৎবাণী করে? হিন্দুস্তান মানে ভারত আর মিসক্রিয়েন্ট মুক্তি বাহিনীদের পতন সম্পর্কে সে ভবিষ্যৎবাণী করে। ওকে, ঠিক আছে। তারপরে কি, স্টাফ রুমে যখনই মুক্তিবাহিনী সম্পর্কে সবাই গল্প করে, ফিসফিস করে, আমাদের নুরুল হুদার তো মেরুদণ্ড নাই, সে ভীতু, সে সরাসরি চলে যায় আফাজ আহমেদের কাছে। ঠিক আছে, সে কারণে আজকাল কেউ আর কি প্রিন্সিপালের রুমের দিকে ঘেঁষে না, কারণ আমরা জানি। ওকে, এই হলো আমাদের আফাজ আহমেদের বেসিক কাহিনী। এরপর মিলিটারি পান্ডার সাথে একটু কথা বলে আমাদের গল্প প্রায় শেষ। কেন নুরুল হুদাকে ডাকা হয়েছে? কারণ কি? কারণ হচ্ছে একদম কলেজের দেয়াল ঘেঁষে কি ফাটানো হয়েছে? কি ফাটানো হয়েছে বলো দেখি? আমাদের প্রিন্সিপালের বাড়ির সামনের যে দেয়ালটা আছে, কোথায়? প্রিন্সিপালের বাড়ির সামনে জিমনেসিয়ামের দেয়াল ঘেঁষে কি ফাটানো হয়েছে? ট্রান্সফরমার ফাটানো হয়েছে। সেই ট্রান্সফরমারে আঘাত করা মানেই কি? মিলিটারি ক্যাম্পে আঘাত করা। তাহলে মিলিটারি ক্যাম্পটা কোথায় ছিল? কলেজে, ঢাকা কলেজে মিলিটারি ক্যাম্পটা ছিল। ওকে, ঠিক আছে, এটাও জেনে রাখো। এই জায়গাটা আবারও বলছি, একটা ট্রান্সফরমার দেয়াল ঘেঁষে ফোটানো হয়, সেই কারণে কি, সে কারণে সব কলেজের শিক্ষকদেরকে জেরা করা হচ্ছে যে তারা কেউ এর সাথে জড়িত কিনা। কারণ কলেজের ভিতরেই যেহেতু মিলিটারি ক্যাম্প, তাই কলেজের গেটের কাছে দেয়ালে ট্রান্সফরমার ব্লাস্ট করা মানেই হচ্ছে কি, সরাসরি ক্যাম্পে আঘাত করা। তো যখন আমাদের নুরুল হুদা কার কাছে গেল? প্রিন্সিপালের রুমে গেল। প্রিন্সিপালের রুমে চেয়ারে কে বসেছিল? জাদ্রেল টাইপের মিলিটারি পান্ডা। তার কি? তার হচ্ছে পদবি মেজর জেনারেল বা ব্রিগেডিয়ার জেনারেল। ঠিক আছে, তার পদবি কি? মেজর জেনারেল বা, ওকে, ঠিক আছে। তারপরে কি, নুরুল হুদাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়ে যায়। এই যে এতক্ষণ যারা বেগুনের কথা বলতেছো, কি বলো দেখি? প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়ে যায়। ওকে, ঠিক আছে। এই যে তোমরা বেগুনের কথা বলতেছিলে, সেটাই বলি। বেগুন ভাজি আমার অনেক পছন্দ, যে কমেন্ট করতেছিল সেই জায়গায় যাই আমরা। ওকে, মাঠ পেরিয়ে মিলিটারি ক্যাম্প। ইয়েস, তাহলে চলো, নুরুল হুদাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ কেমন হয়? বেগুনি হয়। সেই জায়গাটাই বলা হি ইজ প্রফেসর হুদা। ওকে, বাট কি বলো, নুরুল হুদা আসলে কি? নুরুল হুদা আসলে লেকচারার। তাকে পরিচয় দিছে কি? প্রফেসর হিসেবে। ভুল পরিচয় দিছে না, সেই জন্য এটা ঠিক করে আবার বলে সরি হি ইজ লেকচারার হুদা। এটা বলার পর পান্ডা খুব রেগে যায় যে আপনি আমার সাথে মস্করা করছেন। মিলিটারির সাথে মস্করা করার মানে জানেন? অর্থাৎ পরিচয় করিয়ে দেয় প্রফেসর হিসেবে, কিন্তু নুরুল হুদা আসলে কি? লেকচারার ইন কেমিস্ট্রি। এটা যখন আফাজ আহমেদ বলছে, তখন তাকে আমাদের মিলিটারি পান্ডা কি করে? মিলিটারি পান্ডা তাকে একটু শাট আপ বলে তাকে একটু ঝাড়ি দিয়ে দেয়। ওকে, তারপরে আমাদের গল্পের একদম শেষ অংশে আমরা চলে আসছি। গল্পটা বলেছি না, সিম্পল একটা গল্প, খালি ঘটনা বলা। তাকে বাড়ি থেকে তুলে নেওয়া হলো একটা কারণে, সেখানে গেল, তাকে বন্দি করা হলো। সে একটা রেইনকোট পরে, তার মধ্যে তার শ্যালকের রেইনকোট পরে, তার মধ্যে ধীরে ধীরে একজন শান্তশিষ্ট, বেঁচে থাকা, উদ্যমহীন মানুষের মধ্যে কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা জেগে উঠবে, সেটাই এই গল্পতে বলা আছে। নুরুল হুদাকে মিলিটারির জিপে তোলা হয় কাকে? আব্দুস সাত্তার মৃধাকে। আগেই জানি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আব্দুস সাত্তার মৃধা কিসের প্রফেসর? জিওগ্রাফির প্রফেসর আব্দুস সাত্তার মৃধা। আব্দুস সাত্তার মৃধা কিসের প্রফেসর? জিওগ্রাফির প্রফেসর। ঠিক আছে, ওকে। প্রফেসর আর লেকচারের মাঝে পার্থক্য একটু আগে বললাম। ক্লাসে কই ছিলা রে খচ্চর? প্রথমেই বলে দিয়েছি না যখন আমি সবগুলো পড়াচ্ছিলাম? সবচেয়ে যখন তুমি জয়েন করবা, তোমার পদবি যেভাবে টিচারদেরও পদবি থাকে ভার্সিটিতে, শুরু সবচেয়ে ছোট হচ্ছে লেকচারার, বা এটাকে বলা হয় হচ্ছে তোমার বাংলাতেও লেকচারারই বলা হয়। তারপরে আসে হচ্ছে সহযোগী অধ্যাপক, অ্যাসোসিয়েট প্রফেসর। তার পরের র্যাঙ্কে আরো পড়ায় পড়ায় তুমি আরো পিএইচডি করবা, ডক্টরেট নিবা, তুমি হয়ে যাবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।
তারপর তোমার এই সব কিছু বছরের অনেক অভিজ্ঞতার ভিত্তিতে ভার্সিটি তোমাকে তোমার উপাধি আরো বাড়িয়ে দিয়ে তোমাকে অধ্যাপক বা প্রফেসর বানাবেন। ঠিক আছে, প্রফেসর একদম হাইয়েস্ট র্যাঙ্ক একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের জিওগ্রাফির প্রফেসর ছিলেন আব্দুস সাত্তার মৃধা, তাকে করেও জিপে করে মস্ত উঁচু একটা ঘরে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে এই জায়গায় তাদের কি, তাদের লোহার আলমারি কেনা হয়েছিল কিসের জন্য? কলেজের জন্য। সেই সময় কয়েকজন কুলি এসে কার সাথে কথা বলে? কুলি এসে নুরুল হুদার সাথে কথা বলে, এবং সেই কুলিদেরকে নিয়েই এই জায়গার আসল কাহিনী। এই জায়গায় আলমারি কেনা হয়েছিল কলেজের জন্য কয়টা? 10টা। কয়টা? 10টা। অফিসের জন্য 3টা, বোটানি হিস্ট্রি জিওগ্রাফির জন্য 2টা করে, 3 দুগুণে 6টা, ইংরেজি ডিপার্টমেন্টের জন্য একটা, মোট 10টা। খুবই সহজ। আবারও বলি, মোট আলমারি কেনা হয়েছিল কয়টা? 10টা। কয়টা? 10টা। অফিসের জন্য 3টা। 3টা ডিপার্টমেন্টের নাম বোটানি, হিস্ট্রি আর জিওগ্রাফি। কয়টা ডিপার্টমেন্ট? 3টা ডিপার্টমেন্ট। বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি 3টা ডিপার্টমেন্টের জন্য কয়টা করে? 2টা। ইংরেজি ডিপার্টমেন্টের জন্য কয়টা? একটা। সব মিলে মোট 10টা। খুবই সহজ এটাকে মনে রাখার জন্য। কি, মোট আলমারি 10টা, অতে অফিসের জন্য 3টা, বোটানি, হিস্ট্রি, বহিজি, ঠিক আছে, সরি বহিজি কত? 2টা করে, আর একটা। শেষ। এই হলো গিয়ে কাহিনী। আলমারিগুলো নিয়ে এসেছিল ঠেলা গাড়িতে, এবং মিসক্রিয়েন্টরা কলেজে আসলে রেকি করার জন্য ঢুকছিল কুলির বেশে, এবং মিলিটারি বলে যে তারা নাকি আর কারো কথা বলেনি, তারা সবাই যাদেরকে বন্দি করছে তারা নাকি নুরুল হুদার কথা বলছে। ওকে, তো সেই জায়গায় মিলিটারি তারপরে তাকে কি মেরে টেরে কি করে? তাকে, নুরুল হুদা যে মিসক্রিয়েন্টের সক্রিয় সদস্য, নুরুল হুদা যে চুপ করেছিল, সে কারণে তারা হয় মিলিটারিরা তাকে পাউরুটি এবং দুধ খাইতে দেয়, দুধ খাওয়ায়, তাকে একদম ছাদে লাগানো একটা আংটায় ঝুলাতে থাকে। এবং এই পর্যায়ে এসে নুরুল হুদার আর কিছু মনে হয় না। সে মনে করে, সে একবার প্রশ্ন করে, তারা কি আসলেই আমার কথা বলেছে? মুক্তিবাহিনীরা আসলেই আমাকে চিনে? অর্থাৎ সে তখন কিন্তু রেইনকোট পরেছিল না। আবার মাথায় রাখো, কি বলো দেখি, সে তার কল্পনায় আসলে যখন তাকে আংটার সাথে ঝুলানো হয়েছে, তার গায়ে রেইনকোট রাখে কখনোই পাকিস্তানিরা পিটাবে না। বাট রেইনকোট তখন তার আর গায়ের আবরণ হয়নি, রেইনকোট তখন তার অস্তিত্বের পরিচয় হয়ে গেছে। একজন কি ছিল বলো দেখি? একজন, ওকে ওকে, চলো, কথার মাঝে ভালগারিটি আনবা না ভাইয়ারা, যারা কথা বলতেছে একটু ভাবে চিন্তে কথা বলবো। আরমান মোল্লা, ঠিক আছে, তোমার বয়স হয়েছে, কোন জায়গায় ক্লাসে কোন পরিবেশে কেমন ধরনের কথা বলতে হয় একটু ভেবে চিন্তে বলবা। আমি সেভাবে তোমাদের বকাও দেই না, কিছুই দেই না, বাট পরিচয়টা, তাই না? ওকে, মাথায় রাখো। চলো এখন, আংটায় ঝুলিয়ে নুরুল হুদাকে হত্যা করতে হয়। তারপর নুরুল হুদাকে যখন চাবুক দিয়ে মারা হচ্ছিল, চাবুকের মার নুরুল হুদাকে কি মনে হয়? স্রেফ উৎপাত বা রেইনকোটের বৃষ্টি হচ্ছে এটার সাথে তুলনা করা হয়। গল্পের একদম লাস্ট পার্টে চলে আসছি, যে তাকে যখন পাউরুটি আর দুধ খায় তাকে মারা হয়, তার মনে হয় চাবুকের প্রত্যেকটা আঘাত মনে হয় কিসের মতন? স্রেফ উৎপাত, অর্থাৎ রেইনকোটের উপর কি পড়ছে? রেইনকোটের উপর বৃষ্টি পড়ছে। ওকে, ঠিক আছে, রেইনকোটের উষ্ণতা তার গায়ে লাগবে, এবং এরই মধ্য দিয়ে নিজের শরীরের চামড়াকে সে তুলনা করে রেইনকোটের সাথে। এই লাইনটা দেখো, মাথায় বুঝছো এবার? আসলে রেইনকোটের উপরে মারেনি, রেইনকোট তো খুলেই ফেলছে আগে, বাট কি তার চামড়াই তখন নিজের শরীরের চামড়াই হয়ে গেছে রেইনকোটের সাথে। খুবই গুরুত্বপূর্ণ। নুরুল হুদা কি বলো দেখি? নুরুল হুদা নিজের শরীরের চামড়ার তুলনা করেছে কিসের সাথে? রেইনকোটের সাথে। নুরুল হুদা নিজের শরীরের চামড়ার তুলনা করে কিসের সাথে? রেইনকোটের সাথে তুলনা করে। এবং চাবুকের মার খাওয়ার সময় নুরুল হুদা অবিরাম বলতে থাকে, মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে, জানা আছে, যদিও বা সে কিছুই জানে না।
জাস্ট তার কাছে মনে হয় যে আমি যদি এই সময় মরেও যাই আমার মৃত্যুটা খুবই খারাপ হবে না, কেননা আমি একটু হলেও হয়তোবা মুক্তি বাহিনীর মতন একটা ফিল পাচ্ছি, অর্থাৎ দেশপ্রেমের চেতনা তার মধ্যে জেগে ওঠে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে এই জায়গার বেসিক এমসিকিউ এই একটাই, চাবুকের মারকে নুরুল হুদার কাছে কি মনে হয়? উৎপাত আর কি রেইনকোটের উপরে বৃষ্টি পড়ার সাথে। আর নুরুল হুদা নিজের চামড়াকে বানিয়ে ফেলে কি রেইনকোট, নিজের চামড়াকে তার রেইনকোট মনে হয় এবং রেইনকোটের উষ্ণতা তাকে ছুঁয়ে ফেলে এবং সে বারবার কি মার খাওয়ার সময় সে বলতে থাকে মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে, তার জানা আছে। আজকের গল্পটা খুবই সহজ ছিল, আলোচনাও খুবই কম ছিল, পড়তে হবে এখন ভালো করে, এটাই হচ্ছে কাজ। ওকে, এবং এবারে আইসিইউ 1 ব্যাচ। ঠিক আছে, কারো কোনো কনফিউশন থাকলে এখন কোশ্চেন করতে পারো। কমেন্টে রিপ্লাই কে দিতে পারে? দিতে পারবে না তো? নুরুল হুদা বেঁচে আছে কিনা তার কোনো সিওরিটি নাই, এটাই তো গল্পের ওপেন এন্ডিং। এরকম একটা সিচুয়েশনে তাকে বাঁচিয়ে রাখতেও পারে, নাও রাখতে পারে, না রাখার সম্ভাবনা বেশি, বাঁচিয়ে রাখলেই তো মারে মুরে ছাড়ে দিবে। এটাই হয়তোবা তারা বুঝতে পারবে যে সে আসলে জানে না, বাট তাকে মারার সম্ভাবনাই বেশি। ছোট গল্পের কাজ কি? শেষ হইয়াও হইল না শেষ। সেম, এটা একটা কিন্তু রূপক গল্প, রিয়াল ঘটনা থেকে হয়তোবা তিনি ইন্সপিরেশন নিতে পারেন, যেহেতু তিনি কি সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন, হয়তোবা শোনা কোনো গল্পকে তিনি একটু সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ওকে, ঠিক আছে। রেইনকোটের রং বলা নাই ভাইয়া, রেইনকোটের রংটা বলা নাই, এটাই হচ্ছে সমস্যা, রেইনকোটের রং বলা নাই। গুড জব। হ্যাঁ, আর এরপরের উইকে 2, আইসিইউ 2 এর বাচ্চাদের বলছি তোমাদের আগামী কাল থেকেই বাংলা উইক শুরু হবে। আগামী কালকে বাংলা উইকে প্রথম ক্লাসটা হবে আগামী কালকে প্রবন্ধের, এবং প্রবন্ধের দুটো আমার পথ মানব কল্যাণ একসাথেই শেষ হয়ে যাবে। তারপর আমাদের কবিতা আর বাকি আছে মাত্র 5খানা, 5খানা কবিতা খুবই সুন্দরভাবে আমরা শেষ করে ফেলবো। ওকে, তোমাদের ক্লাস এখনো আছে। এবার 1 এর সাথে কথাটা বলি, দেখো ভাইয়া, আমি তোমাদের সাথে একদম এই জার্নির শুরু থেকে তোমাদের সাথে শুরু। বাংলা প্রথম পত্রে হয়তোবা আমার কথায় সেরকম রস না পাইলেও তোমাদের জন্য একটা জিনিসই বলার, এই পুরো একটা জার্নিতে বাংলা ফার্স্ট পেপারে তোমরা যে প্রিপারেশনটা নিছো, বাংলা ফার্স্ট পেপার তোমাদের অনেকের কাছেই খুবই সহজ লাগে, ভাই সবই তো পারি, বই তো আছে, লাইন লাগাবো পড়বো, বাট কিভাবে পড়া যায়, কিভাবে প্রত্যেকটা টপিককে আলাদা আলাদা ভাবে পড়া যায় সেটা পড়াইতে পারি বলেই তোমাদের শিক্ষক হিসেবে আমার এখানে আসা, তাই না? সেই জন্য আমি যে ধারায় তোমাদেরকে পড়ানোর চেষ্টা করেছি, অ্যাডমিশনে আসলে ঠাডা মুখস্থ জিনিস মনে থাকে না, তুমি অসংখ্য সাধারণ জ্ঞান পড়বা, সেই সব কিছুর মাঝে থেকে তোমার অনেক জানা জিনিস ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জায়গা থেকেই তোমাদেরকে বলা, বি এবং সি ইউনিট উভয়কে, যে আমার বাংলা ক্লাসের সবসময় রিকল ভ্যালু থাকে, মানে হচ্ছে ক্লাসগুলো আবার করার, অর্থাৎ অ্যাডমিশনের শুরুর টাইম আসবে, আমার ক্লাস করে গিয়ে ক্লাসে আমি সিরিয়ালি যে কয়েকটা কথা বলবো, আমি প্রত্যেকটা কথা দেখবা বেশ কয়েকবার রিপিট করি, এবং প্লেলিস্ট তোমাদেরকে একটা করে দিব কমেন্টে প্রত্যেকটা ক্লাসের লিংক দিয়ে, যেই জায়গা থেকে তোমরা জাস্ট পরীক্ষার আগে আরেকবার ভাইয়ার ক্লাসের প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস একদম দেখে যাবা, যেটা দেখে গেলে আমি বলতে পারি ভাইয়া বাংলায় এটা জাস্ট মুখের কথা না, বাংলায় শতভাগ কমন, গুচ্ছতে আমার ক্লাস থেকে এসেছে, ঢাবিতে একটা শর্ট সিলেবাসের বাইরে দিয়েছে, পরীক্ষার আগে এবার আমি শর্ট সিলেবাসের বাইরে ওটাও পড়াবো, যদি পড়ায় দিই তাহলে আর বাকি কি থাকলো, 95% ছিল এখন 100% হয়ে যাবে। এই তো, এই জিনিসটাই বলছি, ভাইয়ার ক্লাসের স্লাইড কিংবা ভাইয়ার লেখার বাইরে বাংলা ফার্স্ট পেপারে কোনো প্রশ্ন আসবে না, এটা নিয়ে নিশ্চিত থাকো। কিন্তু তোমাকে পড়তে হবে, পড়ে বলবা ভাইয়া আপনি তো পড়াইছিলেন কিন্তু আমি ভুল দেখাইছি, কেন? কারণ এই যে তোমাদেরকে আমি একটা জিনিসের সাথে প্রিপেয়ার করছি, প্রশ্ন পড়া। কিসের সাথে বলো দেখি? প্রশ্ন পড়া।
প্রশ্ন পড়ার যে জায়গাটা আমি তোমাদেরকে বলছি, প্রশ্ন পড়ে দেখবা বাংলায় সাধারণ অর্থ, কবিতায় কোন অর্থ বোঝায়। তোমাকে যখন সোনার তরী পড়াইছি, এই ছোট্ট কয়েকটা প্রশ্ন পড়তে ভুল করবা না। বাংলা ফার্স্ট পেপারে আবারও বলছি, যখনই প্রশ্ন করবা স্বর্ণ ভাইয়ার চেহারাটা যদি দেখে থাকো, স্বর্ণ ভাইয়ার চেহারাটা তোমাদের মনে থাকবে। বাট তার বাইরে আর তোমাদেরকে মোটিভেশন দেওয়ার অনেক মানুষ আছে, অনেক মোটিভেটেড তোমরা। আমার কাছে শুধু তোমাদের কাছে চাওয়ার আছে, চাওয়াটা একটাই, সেটা কি বলো দেখি। সেটা হচ্ছে ভাইয়া, যে কষ্টটা এতগুলো দিন করেছো, যে কষ্টটা এত দিন তোমাদের চলেছে, সেই কষ্টটাকে বৃথা যেতে দিও না। আর মনে আছে তো আমি কি হয়ে আসতে চাই? সান্টা ক্লজের মতন হয়ে আসতে চাই। হয়তো বা সান্টা ক্লজ সাজবো না, বাট সান্টা ক্লজের মতো একটা ব্যাগ ভর্তি করে চকলেট নিয়ে আসবো তোমাদের জন্য, যতজন সংবর্ধনা আসবে ইনশাল্লাহ। সেই আশাটাই তোমাদের কাছ থেকে রাখি, আর কিছু না। প্রত্যেক ব্যাচ আসে, ব্যাচ যায়, বাট এই যে এডুকেশনে আসার পর থেকে বাচ্চাদের সাথে যে কানেকশন, তোমাদের সাথে আমার কানেকশনটা কমই হবে। কারণ ভাইয়া আমি হচ্ছে তোমাদের মেসেজের রিপ্লাই দেই না। এই জিনিসটা নিয়ে তোমরা অনেকেই কষ্ট পাও, ইনবক্সে ঝুলে থাকো। এখন আমার মেসেজ রিকোয়েস্ট এত বেশি হয়ে গেছে, আমাকে এখন অনেকে মেসেজই দিতে পারো না, মেসেজ দেওয়াই যায় না ইনবক্সে, এমন অবস্থা। তো সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি তোমাদের সামনে সলভ ক্লাসে আসবো, রিভিশন ক্লাসে আসবো, একটা কমেন্ট একটু হইলে বেশি করেও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসলে ব্যক্তিগত লাইফে খুব বেশি ব্যস্ত, তো এই জন্য এভাবে আর তোমাদের সময় দিতে পারি না, এটা আমারই ব্যর্থতা। শিক্ষকের কাছে সাহায্য চাবে না তো কার কাছে চাবা? আমি সেটার জন্য মন থেকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে নিচ্ছি ভাইয়া, আমি আসলে এটা করতে পারি না, এই জিনিসটা আমার আসলে হয়ে ওঠে না দিনে। সেটার জন্য আমাকে আশা করি তোমরা ক্ষমা করে দিবা। এবং এরই সাথে তোমাদের জন্য চকলেট চটকানা আর আমার খচ্চর গুলো। সবাই ভালো থাকো। আর সি ইউনিটের অর্থাৎ ICU2 তোমাদের সাথে দেখার এখনো অনেক টাইম আছে, অনেক চটকানা আর খচ্চরা আমি তোমাদের দেখা বাকি আছে, একসাথে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তো আর কিছুই নেই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা ইনশাল্লাহ। রিটেন ক্লাসে তো আবার দেখা হবেই, পুরো অ্যাডমিশন জার্নিতেই তোমার সাথে আছি, তোমাদের ছাড়তেছি না। বাট অফিসিয়ালি তোমাদেরকে আজকে অপারেশন থিয়েটার থেকে বের করে দিলাম। এখন বাকি জীবনে যদি আরেকবার হার্ট অ্যাটাক করে অপারেশন থিয়েটারে না আসতে চাও, ডিরেক্ট সুন্দরভাবে তোমার বাসা ঢাকা ইউনিভার্সিটিতে যাইতে চাও, তাহলে কি করতে হবে? সুন্দরভাবে বাকি রাস্তাটা, যেই রাস্তাটা আমরা দেখাই দিয়ে যাচ্ছি, সেই রাস্তাটা ফলো করো। ওকে, ঠিক আছে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।